যে অনুষ্ঠানটি হচ্ছে অধ্যাপক নুরুল ইসলামের চিন্তা ভাবনা এবং সমসাময়িক বাংলাদেশের অর্থনীতি নিয়ে। আমরা জানি যে গত 9 মে 2023 অধ্যাপক নুরুল ইসলাম যুক্তরাষ্ট্রে প্রয়াত হয়েছেন। আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার আগে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। প্রয়াত অধ্যাপক নুরুল ইসলামের প্রয়াণের পরে বাংলাদেশে এবং বিদেশে বহু জায়গায় তার ব্যাপারে আলোচনা হচ্ছে। কারণ অধ্যাপক নুরুল ইসলাম এমন একজন অর্থনীতিবিদ ছিলেন, শুধুমাত্র তিনি অর্থনীতিবিদ ছিলেন না, উনি একজন চিন্তক, একজন সমাজ বিজ্ঞানী, একজন গবেষক ছিলেন। এবং উনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে গবেষণা, লেখালেখি এবং আলোচনা আমরা যারা করে থাকি তাদের কাছে তার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। হয়তো যারা নতুন প্রজন্মের অর্থনীতিবিদ হবেন কিংবা অর্থনীতি নিয়ে কাজ করেন তারা হয়তো অনেকেই জানেন না। আমার মনে হয় আজকে যে আমরা আলোচনাটি করব সেখান থেকে তরুণ প্রজন্ম তার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। অধ্যাপক নুরুল ইসলাম একাধারে একজন অর্থনীতিবিদ, গবেষক, সমাজবিজ্ঞানী এবং পাবলিক ইন্টেলেকচুয়াল বা জনবুদ্ধিজীবী ছিলেন, এবং যিনি কিনা অর্থনৈতিক ন্যায্যতা নিয়ে কাজ করেছেন, কথা বলেছেন, এবং সেটি তদানীন্তন পাকিস্তান সময়ে, পূর্ব পাকিস্তানের সময়ে এবং পরবর্তীতে বাংলাদেশ। তিনি যে একজন এবং কর্মজীবনের পুরোটা জুড়ে স্পষ্ট। তার পেশা জীবনের সাফল্যই শুধু নয়, বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিয়ে তিনি তার স্বাক্ষর রেখেছেন। তার অর্থনীতি এবং জ্ঞান চর্চার স্বাক্ষর অনেকভাবেই তিনি রেখেছেন বলাতে এবং লেখায়। তাই আমরা দেখছি যে তার দীর্ঘ পেশা জীবনে এবং এমনকি অবসর জীবনেও তিনি ক্রমাগতভাবে লিখে চলেছেন। তার 25টিরও বেশি বই রয়েছে এবং বই, গবেষণাপত্র, জার্নাল আর্টিকেল ইত্যাদির মিলে সেগুলো 100-র উপরে যাবে। এবং এই লেখাগুলোতে তিনি তার অতি মূল্যবান অভিজ্ঞতা এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতি তৈরিতে তার রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছেন। এগুলো অর্থনৈতিক এক তত্ত্ব এবং পরিকল্পনার ব্যাপারে তিনি যেভাবে দুটোকে একসাথে সমন্বয় করেছেন সেটি আমাদের জ্ঞানকেও শানিত করেছে। এবং উনাকে আমরা বিভিন্ন লেখাতেও দেখেছি তার সমসাময়িক যারা ছিলেন তারা এবং তার সাথে যারা কাজ করেছেন, তা আমাদের এখানে যারা আলোচক বৃন্দ আছেন তারা প্রত্যেকেই তার সাথে ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং আমাদের সিপিডি চেয়ারপারসন প্রফেসর রেহমান সোবহান, তিনিও তার একজন ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন দীর্ঘদিন। এবং তারা বাংলাদেশের প্রথম প্ল্যানিং কমিশন সেখানে কাজ করেছেন। এবং তার যে এই এক্সট্রাঅর্ডিনারি চিন্তা ভাবনা অর্থনীতিবিদ হিসাবে, গবেষক হিসাবে, সেগুলো আমাদের মাঝে বহুদিন পর্যন্ত জাগরুক থাকবে।
এবং কয়েকটি বিষয় এখানে আলোচনায় আসবে। আমি তেমন ওনার ব্যাপার সাথে আমার যোগাযোগ খুব কম, তবে উনি সিপিডিতে এসেছেন অনেকবারই। আগে যখনই উনি বাংলাদেশে এসেছেন, সিপিডিতে এসেছেন এবং কয়েকবার ওনার সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে। এবং ইনফ্যাক্ট আপনারা যে এখানে পিছনে একটা ছবি দেখছেন, উনি সিপিডিতে 2011 সালে সিপিডি তরুণ গবেষকদের সাথে উনি একটা আলোচনা করেছিলেন, তাদের সাথে ইন্টারাকশন করেছিলেন। ইনফ্যাক্ট আমার সাথে উনি দু একবার যখন কথা বলেছেন, আমি একটু ভয়ের সাথে ওনার সাথে ইন্টারাকশন করতাম, কারণ ওনার মতো এত জ্ঞানগর্ভ, এত উচ্চ মার্গের একজন অর্থনীতিবিদের সাথে কথা বলাই আসলে একটা ভয়ের ব্যাপার। সেটা প্রফেসর রেহমান সুবহানের সাথে আগে হতো, কিন্তু যেহেতু ওনার সাথে অনেকদিন ধরে কাজ করছি, সেই ভয়টা কেটে গিয়েছে। কিন্তু অধ্যাপক নুরুল ইসলামের সাথে যখন কথা বলেছি, তখন কিন্তু ওই কিছুটা ভয় সংকোচ থাকতো, কিন্তু তারপরেও যে জ্ঞান এবং জ্ঞানের কথা বলেছেন, এবং উনি বাংলাদেশের তরুণ প্রজন্মের নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা করেছেন, সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যথার্থভাবেই উনি তরুণদেরকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে জড়িত হওয়ার কথা বলেছেন। এবং আরেকটি বিষয় যেটি আমাদের কাজের সাথে খুবই সম্পর্কিত, যেটা আমরা এখনো কথা বলি, সেটি হচ্ছে যে তথ্য উপাত্তের ব্যাপারে তিনি এটার উপর জোর দিয়েছেন যে সঠিক তথ্য উপাত্ত এবং গবেষণা এবং পরিকল্পনার উপর জোর দিয়েছেন, এবং তথ্য না থাকলে সঠিক পরিকল্পনা বা সঠিক নীতিমালা প্রণয়ন করা যায় না, সেটির ব্যাপারে বলেছেন। এবং এই জায়গাটা তো এখনো উপেক্ষিত রয়েছে। এবং তিনি ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের কথা বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কথা বলেছেন, এবং একটা জাতির, বাংলাদেশ যে জাতি, তার শুরু থেকেই এটার অর্থনৈতিক পরিকল্পনার সাথে জড়িত থেকেছেন। এবং উনি চেয়েছেন একটি গণতান্ত্রিক, একটি উদার গণতান্ত্রিক, আধুনিক এবং স্বাধীন সমাজ ব্যবস্থার কথা উনি বলেছেন। এবং তার যে জীবন এবং চিন্তা ভাবনা, এটার পরিসর অনেক ব্যাপক। এটা আমরা আজকের আলোচনায় কিছুটা চেষ্টা করব, এবং সেটি আমরা তো তার লেখায় দেখতে পেয়েছি। উনি লিখেছেন, এবং ওনার প্রয়াণের পরে অনেকেই লিখেছেন, আগেও লিখেছেন এবং তারপরেও অনেকেই লিখেছেন। আমাদের সিপিডি এর চেয়ারম্যান প্রফেসর রেহমান সুবহান, আমাদের ডিস্টিংগুইশ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এরকম আরো অনেক অর্থনীতিবিদরা দেশে বিদেশে লিখেছেন, তার সম্পর্কে অনেক জানার রয়েছে। আমি আমার সিপিডির তরুণ সহকর্মীদেরকে বলবো সেগুলো ওনারা যাতে দেখেন। এবং উনি যে বইগুলো লিখেছেন, প্রচুর বই, এখানে একটা লিস্ট করা হয়েছে মোটামুটি ভাবে। উনি 1929 থেকে 2023 সাল পর্যন্ত যে বইগুলি লিখেছেন, বিরাট একটা লিস্ট, তালিকা রয়েছে। কিন্তু এই বইগুলো যদিও অনেক আগে, কোনোটা অনেক আগে লেখা হয়েছে, কিন্তু এগুলোর প্রাসঙ্গিকতা আজকেও একই রকম ভাবে গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে গবেষণার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে এগুলো কিন্তু সব সময়ের জন্যই পাথেয় হয়ে থাকবে। তো আমি যেটা বলেছিলাম যে আজকের অনুষ্ঠানটি আমরা অন্যভাবে সাজিয়েছি, অনেক আলোচনা হয়েছে। আমি সেই অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত বলার জন্য এবং অনুষ্ঠানটি পরিচালনা দেবপ্রিয় ভট্টাচার্যকে অনুরোধ করছি। ডক্টর ফাহমিদা খাতুনকে ধন্যবাদ। এই আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য এবং এই অনুষ্ঠানের প্রেক্ষিত বর্ণনা করার জন্য এবং তাৎপর্য তুলে ধরার জন্য। আমি এই মুহূর্তে আর নতুন কথা বলবো না, আমি অনুষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত কৃতিবিদ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে অর্থনীতির বিজ্ঞানে যারা বাংলাদেশে জ্ঞানের জগতে নীতি প্রণয়নে এবং প্রয়োগের ক্ষেত্রে খুবই ব্যুৎপত্তি অর্জন করেছেন, এবং তাদেরকে আপনারা সকলেই স্বনামে এবং সচেহারায় চেনেন। আমার বাঁ পাশে আছেন ডক্টর মির্জা আজিজুল ইসলাম সাহেব। আপনারা জানেন যে উনি একসময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। জাতিসংঘে এসক্যাপে উনি একজন পরিচালক ছিলেন। বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়াদির উপর
তীক্ষ্ণ নজর রাখেন এবং বিভিন্ন সময় মন্তব্য করেন। উনি প্রফেসর নুরুল ইসলাম সাহেবের প্রত্যক্ষ ছাত্র এবং উনি এটা আলোচনা করবেন। আজকে আমাদের এখানে যারা আছেন তাদের ভিতরে উনি প্রবীণতম ছাত্র আমাদের এখানে, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ প্রবীণতম ছাত্র, হ্যাঁ সেটা সেই হিসেবে। হ্যাঁ দ্বিতীয় আমি যাকে দেখবো, আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনেকে তাকে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর হিসেবে চেনেন, অনেকে তাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে চেনেন, পরিচালক হিসেবে, ভাইস চ্যান্সেলর হিসেবে চেনেন, অনেকে তাকে বঙ্গবন্ধুর সাথে কাজ করার সৌভাগ্য অর্জনকারী ব্যক্তিদের ভিতরে একজন হিসেবে চেনেন। আমরা অনেকেই তাকে আমাদের বাংলাদেশের নীতি প্রণয়নের জগতে একজন দিকপাল হিসেবে ওনাকে আমরা জানি, চিনি। উনিও আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন ডক্টর কাজী শাহাবুদ্দিন, বাংলাদেশের কৃষি অর্থনীতির সম্ভবত অন্যতম সর্বজনখ্যাত সেই অর্থের দিকপাল মানুষ, অর্থনীতিবিদ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ছিলেন। বাংলাদেশের কৃষি গবেষণার বিভিন্ন ক্ষেত্রে উনি নেতৃত্ব দিয়েছেন এবং উনিও আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। শাহাবুদ্দিন ভাই কি প্রত্যক্ষভাবে শিক্ষক হিসেবে পেয়েছিলেন? সেটা আপনার মূলত শাহাবুদ্দিন ভাইয়ের সাথে BIDS এর কাজ সূত্রে নিঃসন্দেহে প্রচুর যোগাযোগ হয়েছে প্রফেসর নুরুল ইসলামের সাথে। আমাদের সাথে আছেন BIDS এর আরেকজন পরিচালক ছিলেন, যিনি বাংলাদেশের শুধু কৃষি অর্থনীতি বললে কম বলা হবে, এর সাথে জ্বালানি অর্থনীতি এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে মনোযোগী এমন একটি ব্যক্তিত্ব যিনি আমাদের সাথে উপস্থিত আছেন। এখনো সেই অর্থে খুবই সক্রিয়ভাবে সামাজিক এবং অর্থনৈতিক বিশ্লেষণের ভিতরে যুক্ত থাকেন ডক্টর আসাদুজ্জামান, উনিও উপস্থিত আছেন। আর আছেন আমার বন্ধু এবং সহকর্মী ডক্টর প্রফেসর মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে আপনারা সকলে চেনেন, জানেন। BIDS CPDর এককালীন উনি নির্বাহী পরিচালক ছিলেন, CPDর বোর্ড অফ ট্রাস্টিজের মেম্বার এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনীতির বিভিন্ন শাখায়, বিশেষ করে আমাদের বাণিজ্য খাতের উপরে বিশেষ ব্যুৎপত্তি রাখেন। প্রফেসর মুস্তাফিজুর রহমানও আমাদের সাথে আছেন। আর আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর ফাহমিদা খাতুনের কথা আপনারা শুনেছেন, তিনি জানেন আমাদের উনি এই প্রতিষ্ঠানের 7ম বছরে নেতৃত্ব দিচ্ছেন এবং এই আজকের এই অনুষ্ঠানের উনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। ওনাকে পরিচয়ের দরকার করেন না। আমাদের সাথে আজকে আলোচনার জন্য যুক্ত আছেন, আমি সবার যেন ছেদ না ঘটে, আমাদের সাথে ডক্টর রুশিদান ইসলাম রহমান আছেন। উনি এই মুহূর্তে অনলাইনে জয়েন করেছেন, উনি অস্ট্রেলিয়া থেকে। ডক্টর রুশিদান ইসলাম রহমান প্রাক্তন পরিচালক BIDS এর। উনার আমাদের শ্রমের বাজারের বিশ্লেষণ, কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশে যে কজন ব্যক্তি খুবই সেই অর্থে সামনের দিকে সারিতে আমরা যাদের বিবেচনায় রাখি, তার ভিতরে ডক্টর রুশিদান ইসলাম রহমান একজন। তার এই ব্যাপারে যথেষ্ট প্রকাশনা এবং অন্যান্য অবদান রয়েছে, আমরা জানি। নীতি নির্ধারণের বিভিন্ন পর্যায়ে উনি সরকারি বিভিন্ন কমিটিতেও কাজ করেছেন। আজকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন পরিবারের পক্ষ থেকে, যদিও তাদের নিজস্ব পরিচয় যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের সাথে আছেন অ্যাম্বাসেডর ডক্টর তৌফিক আলী অনলাইনে, উনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডক্টর তৌফিক আলীর পারিবারিক পরিচয় আমি যদি ঠিক বলি, সেটা হলো প্রফেসর নুরুল ইসলামের বোনের স্বামী উনি আমাদের সাথে যুক্ত আছেন। অ্যাম্বাসেডর তৌফিক আলী একসময় WTO-তে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশের কূটনৈতিক মহলে খুবই পরিচিত একটি স্বীকৃত নাম। আর আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর রমিন ইসলাম। ডক্টর রমিন ইসলাম ও ওয়াশিংটন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর রমিন ইসলামের বাংলাদেশে বিশ্বব্যাংকে একটি বর্ণাঢ্য কর্মজীবন ছিল
এবং সম্ভবত আছে, আমি এই মুহূর্তের খুব অত আপডেট জানি না। উনি কিন্তু উনি একজন কৃতবিদ্য, নিজেও অর্থনীতিবিদ, অর্থনীতির শাস্ত্রে ওনারও বিভিন্ন প্রকাশনা, বিশ্ব ব্যাংকের প্রকাশনা কে নেতৃত্ব দিয়েছেন উনি। সেই অর্থে ওনাকে আজকে আমরা পেয়েছি আমাদের সাথে। আর আমাদের সাথে একটা সময় প্রফেসর রনক জাহান এবং প্রফেসর রহমান সোবান যুক্ত হবেন। ওনারা দুজন এখন এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন, সেহেতু ওনাদের ওখানে ভোর হচ্ছে। আমি আশা করছি যে ওনারা খুব দ্রুতই আমাদের সাথে আসবেন। আজকের আলোচনাটা অন্য যে কোনো আলোচনার চেয়ে একটু ভিন্নভাবে আমরা চিন্তা করেছিলাম। শেষ পর্যন্ত কিভাবে হবে সেটা আমি এখন বলতে পারছি না। সেটা হলো যে এই সাম্প্রতিককালে প্রফেসর নুরুল ইসলামের প্রয়াণের পরে বেশ কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন, প্রতিষ্ঠান এটা করেছেন, আমরাও বিভিন্ন মানুষরা লিখেছি, কিছুটা ঢাকায় হয়েছে, কিছু বিদেশে হয়েছে। তাহলে আজকের আলোচনাটা কিভাবে অন্য যে কোনো স্মৃতিচারণের থেকে একটু ভিন্নভাবে স্থাপন করা যায় কিভাবে, সেটা আমরা চিন্তা করেছিলাম। সেই চিন্তা থেকেই প্রফেসর নুরুল ইসলামের প্রত্যক্ষ ছাত্র এবং সেই অর্থে তার অভিভাবককে পেয়েছেন এইরকম মানুষ কয়েকজনকে আমরা এখানে দেখেছি। এবং তাদের মুখ থেকে আমরা যেটা শুনতে চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসের একটা স্বর্ণযুগে অধ্যাপক নুরুল ইসলাম জন্মগ্রহণ কর্মজীবনে প্রবেশ করেছিলেন। আমি 60-এর দশক বলছি, এবং যখন বাংলাদেশ স্বাধীনতার জন্য প্রস্তুত হচ্ছিল এবং বঙ্গবন্ধুর সাথে উনি সান্নিধ্য লাভ করেছেন, 6 দফা প্রস্তুত কাজের সাথে প্রক্রিয়াতে উনি যুক্ত ছিলেন, এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে উনি একটি সেই অর্থে অগ্রগণ্য ভূমিকার ভিতরে উনি ছিলেন, নিঃসন্দেহে নেতৃত্বস্থানীয় ভূমিকার ভিতরে ছিলেন। এবং সেই আমরা বুঝতে চাচ্ছি যে যেই সমস্ত অর্থনৈতিক সমস্যাকে সেই সময়ে সদ্য স্বাধীন দেশে মোকাবেলা করা হয়েছে, সেই সময়কার আলোকে আজকে বাংলাদেশকে আমরা কিভাবে চ্যালেঞ্জগুলোকে কিভাবে বিবেচনা করি। বাংলাদেশ গত 50 বছরে প্রভূত উন্নতি করেছে, বিগত দশকে তো অবশ্যই করেছে। এখন যেটা বোঝার ব্যাপার সেটা হলো এর পরবর্তীতে অধ্যাপক নুরুল ইসলাম বিশ্বের বিভিন্ন জায়গাতে যে কাজগুলো করেছেন, সেটা ফাওতে করেছেন, উনি গুরুত্বপূর্ণ দায়িত্বে, নেতৃত্বমূলক দায়িত্বে ছিলেন। ইফরিতে ছিলেন জীবনের প্রায় বোধহয় শেষ দিন পর্যন্ত। এছাড়াও আমাদের মতো বিআইডিএসে, সিপিডিতে উনি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন। যেই লেখাগুলির একটি সংক্ষিপ্ত তালিকা আমরা সিপিডি থেকে প্রস্তুত করে আপনাদের সাথে দিয়েছি, চ্যাট বক্সেও বোধহয় তালিকাটি দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ওনার যে চিন্তা ভাবনা, যেগুলি এইখানে যারা উপস্থিত আছেন তারা খুবই প্রত্যক্ষভাবে জানেন, তারা কিভাবে সেগুলিকে, তৎকালীন চিন্তাকে সমসাময়িক বাস্তবতায় কিভাবে ব্যাখ্যা করেন, বা কিভাবে এর থেকে কি ধরনের প্রেরণা আমরা নিতে পারি, কি ধরনের আমরা ব্যাখ্যা বা সেই অর্থে পরামর্শ নিতে পারি, কি ব্যবহার করতে পারি, সেটা বোঝার চেষ্টা আমরা করব। তো আমি আর কথা বাড়ছি না। আমরা যেটা অন্যতম একটা বড় বিষয় সে সময় ছিল, আপনারা জানেন, স্বাধীনতা উত্তরকালে, সেটা হলো যে আমাদের দেশের পুনর্বাসন, পুনরুজ্জীবনের জন্য সেই সময় একটা বড় ভূমিকা রেখেছে বৈদেশিক সাহায্য। এবং পরবর্তীতেও এই বৈদেশিক সাহায্যের বিভিন্ন অবদান এবং তার ত্রুটি বিচ্যুতি বা এইটার ব্যাপারে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেটার একটা বড় বিষয় ছিল। প্রফেসর নুরুল ইসলামের বই, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির প্ল্যানিং ইত্যাদিতে ভিতরে এই বৈদেশিক সাহায্যের ব্যাপারেও বিভিন্ন কথাবার্তা হয়। এবং সেই সময় আপনারা জানেন যে ভূকৌশলগত বিভিন্ন কারণে এই বৈদেশিক সাহায্যের বিষয়টিও কিন্তু খুবই কেন্দ্রীয় একটা মনোযোগের ছিল। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই ব্যাপারে বিশেষ মনোযোগ রাখতেন, এবং এই বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীও সেই সময় হয়েছে, আমরা জানি। তো আমি আর কথা বাড়াই না। এই বিষয় এবং আরো অন্য যে কোনো বিষয় আপনার যদি স্মৃতি এবং ব্যাখ্যার যদি সুযোগ থাকে, আমি ডক্টর মির্জা আজিজুল ইসলামকে সবিনয়ের অনুরোধ জানাচ্ছি। এক্সকিউজ মি, আমরা আরম্ভ করার আগে আমি একটু বলতে যাচ্ছি, আমি রুমিন ইসলাম বলতে যাচ্ছিলাম যে আমার
মেয়েও এখানে আছে, লেইলা ও ইসলাম। অফ কোর্স আপনি একটু ওনাকে সামনে নিয়ে আসেন, ক্যামেরা লীলা, করেন। আমি লীলা, এখানে, আমি অ্যাকচুয়ালি লন্ডন থেকে ঢুকেছি। আপনি লন্ডন থেকে আছেন। আমি লন্ডনে আছি এখন, হ্যাঁ। Let me recognize Leela Islam. She is the granddaughter of Professor Nurul Islam. Thank you for joining us over here today. Thank you. Let me get back to Dr. Mirza Azizul Islam. Sir. Thank you. Dr. Debapriya, Dr. Hamida, CPD, অন্যান্য গবেষক এবং কর্মকর্তাবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সিপিডিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন মঞ্চে বা সামনে অনেকেই ডক্টর ইসলাম সম্বন্ধে, নুরুল ইসলাম সম্বন্ধে ভালো জানেন, কাজেই নতুন খুব বেশি কিছু সংযোজন করতে পারবো এরকম প্রত্যাশা আমার নাই। তবে ডক্টর দেবপ্রিয় এর আগে আমাকে যে ইঙ্গিত দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে আমার কাজ হবে মূলত ফরেন এড অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বিয়ন্ড রিপেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ঠিক, তো আমি সেই আলোকেই কিছু বলার চেষ্টা করব। তবে তার আগে আমি গর্ববোধ করি যে আমি প্রফেসর নুরুল ইসলামের প্রত্যক্ষ ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার মাধ্যমে অর্থনীতি বিভাগে, ঠিক আছে, তো আমার কর্মজীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনার মাধ্যমে, এবং সেই অধ্যাপক হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রফেসর নুরুল ইসলামের ভূমিকা ছিল। তিনি সিলেকশন কমিটিতে ছিলেন। তিনি আমাদের পড়াতেন আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন, এবং তার কাছ থেকে যা শিখেছিলাম আমি, সেটা আমাকে এই বিষয়ে যথেষ্ট অনুপ্রাণিত করেছে। এবং পরবর্তীতে আমি যখন উইলিয়ামস কলেজ, আমেরিকা, আপনারা হয়তো অনেকেই জানেন, ম্যাসাচুসেটসে উইলিয়ামস কলেজ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনমিক্স, সেখানে আমি মাস্টার্স করি। সেখানে আমি ইন্টারন্যাশনাল ট্রেড একটা সাবজেক্ট নিয়েছিলাম, এবং এরপরে বস্টন ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করি ইকোনমিক্সে। সেখানে আমি ইন্টারন্যাশনাল ট্রেড একটা সাবজেক্ট নিয়েছিলাম, এবং এই দুই জায়গাতেই আমি এই ইন্টারন্যাশনাল ট্রেড কোর্সটা খুব ভালো করেছি। এবং এর জ্ঞানের ক্ষেত্রে সেটাই আমাকে যথেষ্ট মাত্রায় সাহায্য করেছে। তো এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রফেসর নুরুল ইসলামের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। উনি যখন করাচিতে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স পিআইডি তে ডিরেক্টর ছিলেন, সম্ভবত 1965 সাল, না আরো পরে 65। আমার সাথে যখন দেখা হয়েছিল 65-এ আপনারা জানেন যে ইন্দো পাকিস্তান ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল। 65-এ তখন আমি সিভিল সার্ভিস একাডেমি পাকিস্তানের ওখানে ট্রেনিং এ ছিলাম। 64 to 66 আমাদের ট্রেনিং হয়েছিল। তো মাঝখান দিয়ে আমরা কিছুদিন ওই ট্রেনিং এর অংশ হিসেবে ওয়েস্ট পাকিস্তানি সিএসপি অফিসার্স, ইস্ট পাকিস্তানি সিএসপি অফিসার্স সবাইকে ইস্ট পাকিস্তানে আনা হয়েছিল কিছুদিনের জন্য ফিল্ড অ্যাটাচমেন্ট হিসেবে। তো ইন দ্য মিন টাইম এই যুদ্ধ বেঁধে গেল। তখন
আমাদের ট্রেনিং একাডেমি ছিল লাহোরে। তখন সরাসরি পাকিস্তান যাওয়া যেত না, আমাদের শ্রীলঙ্কা হয়ে করাচির থেকে পিআইএতে লাহোর, এই ছিল তখনকার রুট। তো সেই রুটে যাওয়ার সময় করাচিতে পিআইডিএতে প্রফেসর ইসলামের সাথে আবার দেখা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। এবং 2008 সালে ওয়াশিংটনে, উনি তখন ইপ্রিতে অ্যাডভাইজার ছিলেন, তো তখনও ওনার সাথে দেখা হয়েছে এবং বাংলাদেশের ফুড পলিসি সম্পর্কিত বেশ কিছু আলাপ আলোচনা আমরা তখন করেছি। এবং সেখানে ফুড প্রোডাকশনের যে একটা কিছু ইনহেরেন্ট যে কিছু প্রবলেম আছে, যে এটার ডিমান্ড হচ্ছে ইনইলাস্টিক, সাপ্লাই যদি বেড়ে যায় হঠাৎ ভালো উৎপাদনশীলতার কারণে, তাহলে there is a drastic price fall। কাজে আমরা দেখি যে একদিকে বাম্পার হারভেস্ট, অন্যদিকে কৃষক যারা, চাষি যারা উৎপাদন করেন, তারা অভিযোগ করে থাকেন যে তারা ভালো দাম পাচ্ছেন না এবং তাদের উৎপাদন খরচ উঠছে না, ইত্যাদি নানা ধরনের। এই সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আমি আর কয়েকটি কথা বলবো। প্রথমত, ওনার একটা বইয়ে উল্লেখ আছে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ম্যাকনামারা বাংলাদেশে এসেছিলেন এবং সেখানে বেশ কিছু আলোচনা হয়। তো এই আলোচনার মাধ্যমে তখন জনাব তাজউদ্দিন ছিলেন প্রধানমন্ত্রী। এখন তিনি বলেছেন যে আমাদের দেশে প্রয়োজন হচ্ছে বেশি প্রয়োজন হচ্ছে গরু। তো কেননা ওই যে সময় মুক্তিযুদ্ধের সময় অনেক গরু নষ্ট হয়ে গেছে, এটা লেগে গেছে, রশি যেগুলো দিয়ে গরু বেঁধে ফেলা যাবে ইত্যাদি। তো এই সময়ে তখন প্রফেসর নুরুল ইসলাম ছিলেন। রোডস, ব্রিজেস, ট্রান্সপোর্ট, পাওয়ার ইনস্টলেশন ইত্যাদি, এগুলো কিভাবে রিপেয়ার করা যায় এবং এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক কি ভূমিকা পালন করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেন তিনি। তারপরে ঢাকাতে 1973-তে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স হয়েছিল একটা, যেখানে প্রফেসর নুরুল ইসলাম প্লেড এ লিডিং রোল। এবং এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অনেক দেশে এই ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় যে সমস্ত বা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় যে সমস্ত মিটিং করা হয় দেশভিত্তিক, সেগুলোতে সাধারণত ইনভিটেশন লেটার্স আর সেন্ট বাই দি ওয়ার্ল্ড ব্যাংক, এবং ওয়ার্ল্ড ব্যাংকে মোটামুটি ম্যানেজ করতো। কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইসলামের ইনসিস্টেন্সের ফলে বাংলাদেশ টুক দ্য লিডিং রোল। দি ইনভিটেশন লেটার্স আর সেন্ট আউট by the government of Bangladesh। তো যাই হোক, এবং এই মিটিং এ যে সমস্ত প্রায়োরিটি গুলো বাংলাদেশের জন্য আলোচিত হয় সেগুলো হচ্ছে রুরাল পাবলিক ওয়ার্কস, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, রিডাকশন অফ করাপশন, গভর্নেন্স, এটসেট্রা। এখন এই যে বিষয়গুলো 1973 সালে আলোচনা হয়েছে ডক্টর ইসলামের নেতৃত্বে, এই বিষয়গুলো কিন্তু এখনো প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে IMF এর সাথে পলিসি ডায়ালগ, সেখানে উনি ভূমিকা পালন করেছেন এবং এক সময় IMF তারা ওই ডিভ্যালুয়েশন করার জন্য বাংলাদেশকে উপদেশ দিচ্ছিল, যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিট ছিল। তো এক্ষেত্রে প্রফেসর ইসলাম যেটা বলেছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট এগ্রিড ইন প্রিন্সিপল but disagreed in respect of timing, magnitude, and nature and extent of
সাপ্লাই মেজার্স। তো এই বিষয়গুলো যে এগুলো এখনো রিলেভেন্ট, এবং আমার সময়ও আমি অর্থনীতি উপদেষ্টা থাকাকালে একবার IMF আসলো, যে তারা আবারও তখন সেই ওই ডিভ্যালুয়েশন মানে বা কারেন্সি ডেপ্রিসিয়েশন করে ব্যালেন্স অফ পেমেন্টস সিচুয়েশন ইমপ্রুভ করা। তো তখন আমি তাদেরকে বললাম যে যদি কারেন্সি ছিল, এটা বলে সম্প্রতিকালে যে মূল্যস্ফীতি হচ্ছে এরকম পর্যায়ে ছিল। তো কাজে এই বহির্বিশ্বের কারণে মূল্যস্ফীতি হলে আভ্যন্তরীণ মেজার নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। অ্যান্ড তারপরে আমি যদি ডেপ্রিসিয়েশন করি তাহলে আমার মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে। অন্যদিকে আমার তখন রিজার্ভ পজিশন মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ছিল, আমার কোনো প্রয়োজন নেই, আমি এর মধ্যে যাব না। তো শেষ পর্যন্ত IMF আমার আর্গুমেন্টগুলো অ্যাকসেপ্ট করতে বাধ্য হলো, এবং তখন তারা যেটা করলো, তারা একটা ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট কেন্দ্রীয় ব্যাংকে দিল আর কি, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট হিসেবে। তো যাই হোক, তো এখানেও যে ওই আবারও আমার বলতে হয় যে প্রফেসর নুরুল ইসলামের কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, সেই শিক্ষাটাই কাজে লাগিয়ে আমি IMF এর সাথে আর্গু করেছি, এবং তাতে মোটামুটি আমরা সুফল পেয়েছি। কেননা ডিভ্যালুয়েশন করলে রিহ্যাবিলিটেশন কস্ট বেড়ে যাবে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রিকনস্ট্রাকশন বেড়ে যাবে, তারপর রোড, ব্রিজেস, স্পোর্ট ফ্যাসিলিটিস ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যে রিপেয়ার, রিহ্যাবিলিটেশন বা রিকনস্ট্রাকশন বা নতুন কনস্ট্রাকশন, এগুলোর খরচ বেড়ে যাবে ইত্যাদি। এই বিষয়গুলো আর্গু করে আমরা শেষ পর্যন্ত IMF-কে আমি বোঝাতে সমর্থ হয়েছি যে আমাদের ওই পর্যায়ে কারেন্সি ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশনের কাঙ্ক্ষিত না। তবে IMF এর তাদের তো আবার নিজস্ব কিছুটা ইয়ে আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF সব দাতা প্রতিষ্ঠান, কিন্তু একটা জিনিস আমাদের অনেকেই কিন্তু বুঝেন না, যে তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে কোন দেশগুলোকে সাহায্য দেওয়ার জন্য, এবং দেয়ার সাকসেস টু সাম এক্সটেন্ট ইজ মেজার্ড by their success in making countries agree to accept aid. তো যাই হোক, সেই সুযোগটা নিয়ে আমরা এটা করেছি। তো ফরেন এড সম্বন্ধে প্রফেসর ইসলাম আমি বলবো যে মোটামুটি ইনি এটার পক্ষে, এবং এবং এটা যে ভালো ফল এটা বয়ে আনতে পারে, তার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের যে আয় বৈষম্য ছিল, এবং উন্নয়নের ক্ষেত্রে যে এই তৎকালীন পাকিস্তানের দুটো উইংয়ের যে বিরাট রকমের তফাৎ ছিল, তার পেছনে একটা কারণ ছিল যে বৈদেশিক সাহায্য পাকিস্তান যেটা পেত তার বেশিরভাগই পশ্চিম পাকিস্তানে খরচ করা হতো। সুতরাং ইমপ্লিসিটলি পশ্চিম পাকিস্তানের উন্নতির ক্ষেত্রে বৈদেশিক সাহায্য ভূমিকা পালন করেছে। কাজে যে কোনো জায়গায় ভালোভাবে ব্যবহার করতে পারলে বৈদেশিক সাহায্য একটা দেশের উন্নতির ক্ষেত্রে অবদান রাখতে পারে। বাংলাদেশ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন যে in spite of relative decline in the importance of foreign aid as a source of investment and foreign exchange resources, it is still significant enough to call for a strategy of appropriate management. কাজেই আমাদের কেউ হয়তো বলবেন যে বাংলাদেশে এখন রপ্তানি এত বেড়ে গেছে, রেমিটেন্স এত বেড়ে গেছে, আমাদের বিদেশি সাহায্যের কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা আমার মনে হয় কিছুটা অতিরঞ্জিত। এখনো বাংলাদেশের প্রয়োজন আছে, এবং প্রফেসর ইসলাম সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এখানে যে ভিউ পয়েন্টে যে কিছু কিছু ডিফারেন্স হয়, সেদিকেও তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাধারণত ডোনার্স কমপ্লেন অফ স্লো ডিসবার্সমেন্ট, এবং যার ফলে আমাদের দেখা যায় লার্জ পাইপলাইন, ফরেন এডের পাইপলাইন। এখন তো এখানে ERD কেউ নাই,
তবে আমার মনে হয় বর্তমানে যে পাইপলাইন আছে সেটা প্রায় 10 বছরের কমিটমেন্টের সমান, অর্থাৎ যেটা কমিট করা হয়েছে কিন্তু ডিসবার্সমেন্ট হচ্ছে না বিভিন্ন কারণে। এবং এই যে পাইপলাইনের বারে ব্যবহার করা হয় না ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটিস such as delays in competitive bidding, কাজ করতে গেলে টেন্ডার ইনভাইট করতে গেলে কম্পিটিটিভ বিডিং হয় না। তারপরে অ্যাপ্রুভাল অফ কন্ট্রাক্টর, অ্যাপয়েন্টমেন্ট অফ কনসালট্যান্টস, ইত্যাদি। delay in release of funds to implementing agencies, যে অর্থটা ইয়ার দিতে আসলেও এটা কনসার্ন মিনিস্ট্রি যারা ইমপ্লিমেন্ট করবে তাদের কাছে রিলিজ করতে সময় লাগে। থেকেও কিছু সমস্যা আছে, কারণ তারা অনেক সময় এই বিভিন্ন রকমের ইনস্টিটিউশনাল রিফর্মস অ্যান্ড পলিসি চেঞ্জেস চায়, যেগুলো সবসময় কাম্য না। সম্প্রতি গেলে আপনারা বিভিন্ন আলোচনায় দেখেছেন যে IMF এর যে ঋণ সহায়তা দেওয়া হবে 4.6 বিলিয়ন, সেটার কি শর্ত আছে কি না আছে, নাকি অ্যাডভাইস ইত্যাদি নিয়ে নানা আলোচনা চলছে। তো এইসব বিষয়গুলো উনি করেছেন। তো বাংলাদেশে এখন একটা সমস্যা উনি উল্লেখ করেছেন যে the prevailing practice in Bangladesh with regard to all forms of budget in respect of policy and institutional reforms. আমি যে 2 বছর উপদেষ্টা থাকা গেলেও আমি দেখেছি যে আমাদের যে সমস্ত মন্ত্রণালয় বা আছে তারা নিজেদের থেকে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে না, এমনকি অনেক ক্ষেত্রে প্রজেক্ট ফর্মুলেশনও তারা করতে পারে না, যে একটা সেক্টরে এটা সেক্টরে এই এরিয়াতে প্রজেক্ট দেওয়া হবে, কিন্তু সেটার জন্য একটা প্রজেক্ট প্রিপারেশন লাগে, একটা ফর্ম আছে যেটা এখানে যেতে পারে ইত্যাদি। সেখানে অনেক ক্ষেত্রে তারা ওই ডোনার এজেন্সিকে বলে যে তোমরা প্রজেক্ট তৈরি করে দাও। তো এই যে ধরনের অসুবিধা, এই বিষয়গুলোর দিকে উনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। But in any case, in conclusion, he emphasized the need for discussion and dialogue in true sense of the term between Bangladesh and donors. সেটার জন্য in true sense of the term যদি ডায়ালগ এবং ডিসকাশন হতে চায় তাহলে তো আমার নিজস্ব কিছু ক্ষমতা থাকতে লাগবে। আমি যদি নিজের পায়ে নিজে না দাঁড়াতে পারি তাহলে অন্য লোক যে দাঁড়িয়ে আছে তার সাথে তো আমি ইয়ের যুদ্ধে কি বলে ডুয়েটে গিয়ে তো আমি তার সাথে হেরে যাব। তো সেটা দরকার আছে। এবং উনি একটা সাজেশন দিয়েছেন যেটার উপরে কোনো আলোচনা হয় নাই এবং এখন পর্যন্ত কোনো সরকারি মহল থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই। He has proposed an independent panel of experts to minimize the possibilities of misdiagnosis and inappropriate recommendations, and to strengthen the element of objectivity to provide answers to the issues, whatever those issues are, to reconcile divergent views. তো এই যে একটা sort of independent panel of experts, এই ব্যাপারে কোনো আলোচনা এখন পর্যন্ত কেউ কোথাও করেন না, এটা একটা চিন্তনীয় বিষয়। এবং তারপরে উনি এই যে বিদেশি সাহায্যের এফেক্টিভনেস বাড়ানোর জন্য he has suggested the need for improving governance, which includes accountability, transparency, enforcement of contracts, rule of law, prevention of corruption at each level of the government to improve the effectiveness of it. তো কাজে এই যে বিষয়গুলো উনি বেশ কিছুদিন আগে লিখেছেন, কিন্তু এগুলো এখনো রেলেভেন্ট, প্রাসঙ্গিক, প্রয়োজনীয়। তো আমি আশা করব যে আমিও আমার জীবনের প্রায় শেষ প্রান্তে, নতুন প্রজন্মের যারা আছেন যেখানেই থাকেন না কেন, প্রফেসর ইসলামের কাছ থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেই শিক্ষণীয় বিষয়গুলো থেকে তারা শিখবেন, অনুপ্রাণিত হবেন এবং দেশের
সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে তারা তাদের অবদান রাখতে সক্রিয় ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। আমি খুব নিশ্চিত না আসলে তালি দেব কি দেব না, বাট সকলে বলেছেন, তার মানে হলো যে ডক্টর মির্জা আজিজুল ইসলামের বক্তব্য আপনাদের সকলের কাছেই আমার মনে হয় একটি বিপ্রণিতব্য থেকে এইটুকু বুঝেছি যে প্রফেসর নুরুল ইসলাম বৈদেশিক সাহায্যের বিরুদ্ধে ছিলেন না, বরঞ্চ বৈদেশিক সাহায্যকে যথোপযুক্তভাবে ব্যবহার করার ব্যাপারে, তার একটি সুশাসনের ভিতর দিয়ে ব্যবহার করার ব্যাপারে উনি মতামত দিয়েছেন। এবং বিশেষ করে সেই বৈদেশিক সাহায্য ব্যবহারের ক্ষেত্রে উনি পাকিস্তানের, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক বৈদেশিক সাহায্য ব্যবহার, সেইটার থেকে যদি আজকের দিনে আমরা প্রেরণা নেই, তাহলে বৈদেশিক সাহায্যকে পিছিয়ে পড়া অঞ্চল বা পিছিয়ে পড়া মানুষের পক্ষে ব্যবহার করতে বলেছেন। এবং একই রকম ভাবে উনি কার্যকর দক্ষভাবে ব্যবহার করার কথা আছি বৈদেশিক সাহায্য ব্যবহারের ক্ষেত্রে, সেটা ম্যাকনামারার ব্যাপারে হোক কি আইএমএফ এর সাথে আলোচনার ব্যাপারে হোক, বা পরবর্তীতে যে এইটা বিষয়টা উনি মনোযোগ আকর্ষণ করলেন, সেটা হলো যে একটি স্বাধীন প্যানেলের মাধ্যমে অর্থনীতি বা দেশের ভিতরে যে বিভিন্ন বৈপরীত্যমূলক চিন্তাগুলো থাকে তার কোনো মূল্যায়ন এবং একই সাথে তার একটা সমন্বয় করা দক্ষতার সাথে, এটা একটা বড় বিষয়। বাংলাদেশের এই যতগুলো বিষয় উনি বলেছেন মির্জা সাহেব, প্রফেসর নুরুল ইসলামের লেখা থেকে, আমার মনে হয় সবগুলি এখনকার বর্তমান বাস্তবতায় খুবই প্রাসঙ্গিক। এবং আমাদের উনি সুন্দর কথা একটা মানে গুরুত্বপূর্ণ যে এই বিষয়টি মনোযোগ আকর্ষণ করেছেন, আমাদের রেমিটেন্স যতই বাড়ুক, আমাদের রপ্তানি যতই বাড়ুক, তারপরেও বৈদেশিক সাহায্যের একটা ভূমিকা আছে, সেটা সম্বন্ধে আমরা সকলেই ওয়াকিবহাল। আরেকজন দিকপাল আমাদের আলোচনার উপস্থিত আছেন, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি, তার পরিচয় আবার নতুন করে আমার বলার কিছু নাই। ফরাসউদ্দিন সাহেবকে যেই বিষয়টা নিয়ে শেষ যে রাজনৈতিক অর্থনীতি, নীতি প্রণয়নের ক্ষেত্রে যে রাজনৈতিক অর্থনীতি, বঙ্গবন্ধুর খুব কাছের থেকে সেই সময় উনি দেখার ওনার সুযোগ হয়েছে, এবং দেশেরও প্রায়োগিক অর্থনীতির ব্যবস্থাপনায় উনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, আছেন, বিশ্লেষকও বটে। তো আমরা ফরাসউদ্দিন সাহেবের কাছ থেকে বুঝি সেই সময়ের বা তৎপরবর্তী নীতি প্রণয়নের ক্ষেত্রে কি পরিবর্তনটা হলো। যে ধন্যবাদ। আমি তাদেরকে বলবো যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখনো পাওয়া যায়, আপনারা পড়বেন, এটা মূল দলিল। এবং এইটাতে প্রফেসর নুরুল ইসলামের চিন্তা চেতনা, পলিটিক্যাল ইকোনমি, আর্থসামাজিক অর্থনীতি এখানে প্রতিফলিত হয়েছে। এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়বেন, যেটা এটার ক্রিটিক, একদম একটা আরেকটাকে পরিপূরক। যাই হোক, পড়লে বুঝবেন। আমি এখান থেকে মোটামুটি আমার কথা বেশি করে বলবো। প্রথমত যেটা বলবো, অসাধারণ তুখোড় ছাত্র ছিলেন, প্রেসিডেন্সিতে তোলপাড় করা ছাত্র ছিলেন। এমনকি কিছু সাম্প্রদায়িক রূপ দিয়েও বলা হয়তো নুরুল ইসলাম মুসলমান, ভালো ছাত্র, এইরকম কথা বলা হয়েছে। তো আজীবন শীর্ষস্থানে রয়েছেন। যারা তার সঙ্গে ছাত্র হিসাবে প্রতিযোগিতা করার চেষ্টা করেছেন, অনেক পেছনে পড়ে গেছেন। শিক্ষক হিসাবে আমার শিক্ষক বলেছেন, আমি বলছি, আমি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বুদ্ধি নিয়ে আমলাগিরি করার পরেও বস্টন বিশ্ববিদ্যালয়ে সরাসরি পিএইচডিতে ভর্তি হতে পেরেছিলাম এবং ভালো করেছিলাম। এই প্রফেসর নুরুল ইসলাম, ডক্টর নুরুল হুদা, প্রফেসর সৈয়দ নুরুল আলম ইত্যাকার শিক্ষকদের সাহচর্যে এসে পড়াশোনা করে। আজকে সেটা আমার সাবজেক্ট না, সাবজেক্ট হলো
প্রেক্ষিত, কি প্রেক্ষিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক নীতি প্রণয়নে জড়িত হয়ে পড়লেন এবং কিভাবে কাজটা করলেন। একটা কথা পরিষ্কারভাবে বলি, দুই শিবিরে যে বিভক্তি, এই যে সমাজতান্ত্রিক শিবির আর বাজারের শিবির, আমার স্যার কিন্তু একেবারে কল্যাণ অর্থনীতিবিদ, ওয়েলফেয়ার ইকোনমিস্ট 100%, এবং দুইটারই ভালো দিকটা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। জাতির পিতা কেন তাকে দায়িত্ব দিলেন, বা তার আগে একটু বলি, করাচি থেকে 1970 সনে তিনি পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স যেভাবে আরেকটা স্বাধীনতা সংগ্রাম করে ঢাকায় এনেছেন, এটার একজন এটাতে দেখেছি অসাধারণ সাহস, এবং তার আগেই পাকিস্তানের প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের কাজ নিতে অস্বীকার করেছেন। প্রফেসর জি.ডব্লিউ. চৌধুরীর মাধ্যমে প্রস্তাবটি আসে। এখানে একটা কিন্তু আছে, এম.এ. মাহমুদও থাকবেন, আবার নুরুল ইসলামও হবেন। তো ওনাকে একা প্রস্তাব দিলে কি করতেন সেটা কখনো খুলাসা করেন নাই, কিন্তু যৌথভাবে নিবেন এটা আউট অফ কোয়েশ্চেন, এই হলো একেবারে ডিসমিস করে। যাকে এটা আনলেন বিআই, ভাগ্যিস তিনি এনেছিলেন বিআইডিএস, একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। জাতির পিতা কেন তাকে চয়ন করলেন? এই জন্য করলেন, খুব মিলে লাইনটা, জাতির পিতা কে এই ব্যাপারে মূল্যায়ন করতে হলে আপনাকে আওয়ামী লীগের রাজনীতিতে যেতে হবে, উদার গণতান্ত্রিক পশ্চিমা। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকে পড়ি, তখন সবাই মিলে ছাত্র ইউনিয়নকে ঠেঙানো হয়েছে আমাদের চোখের সামনে। তো ওই রকম একটা সময়, কিন্তু 60-এর দশকের শেষে ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, এমন ভাবে সারা পৃথিবীতে আলোড়িত হয়ে গেল যে আওয়ামী লীগের মধ্যে যে সমাজতান্ত্রিক ধারাটা ছিল অনেক শক্তিমান হয়ে গেল। শক্তিমান ছিল বলে ওইটাকে মোটামুটি গ্রহণ করা হবে। কিন্তু জাতির পিতার মনে মনে যে না, রাস্তাটা হলো বৈধ, সমাজতান্ত্রিক সব মিনস অফ প্রোডাকশন কেন্দ্রীভূত করে সরকারের কাছে নিয়ে করবো না। এই জন্য তিনি দেখলেন যে তাজউদ্দিন সাহেব কট্টর সমাজতান্ত্রিক, এমআর সিদ্দিকী সাহেব কট্টর বাজার ঘেঁষা, চলবে না, আমাকে লাগবে আমার মতো একজন লোক যিনি জনগণের কল্যাণ চিন্তা করেন এবং জনগণের মাধ্যমে আর্থসামাজিক অগ্রগণ। জনসন এবং তার কথা, মুখের কথা কেড়ে নিয়ে কিসিঞ্জার বলছে যে বাস্কেট কেস, এবং বাংলাদেশের একজন কৃত্রিম বন্ধু হিসাবে খ্যাত হিউজ ফালেন বলছেন আমাদের কিন্তু বই নতুন করে লিখতে হবে যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে টেকসই হয়। ওই অবস্থায় তাহলে দেখেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার প্রধান রচয়িতা প্রফেসর নুরুল ইসলাম, প্রথম objectives of the plan to reduce poverty. This is the foremost objective of the plan. পরিষ্কার। তারপরে বলেছেন 69-70-তে যে লেভেলে ছিল ওইটাকে ধরে অগ্রসর হইতে হবে, 73-74-তে গিয়া ওইখানে পৌঁছাতে হবে। আপনাদের বাচ্চাদের হয়তো মনে থাকবে না, কিন্তু দেখতে হবে যে 70-র শুরুতে
সারা পৃথিবীতে অর্থনীতিতে প্রচন্ড হাহাকার, প্রোডাকশন কম, তেলের মূল্য বৃদ্ধি, ইনফ্লেশন হু হু করে বাড়ছে, ওই সময় কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। কাজেই তখন জনকল্যাণমূলক প্র্যাগমেটিক প্রায়োগিক পলিসি না হলে আমাদের বোধহয় এখন যে ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি এটা বোধহয় রচিত হইত না। তার মধ্যে প্রফেসর নুরুল ইসলামের পরামর্শে ৭৪ সনে এলডিসি ক্লাবে বঙ্গবন্ধু প্রবেশ করলেন। অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, তার তো অত জানার কথা না। নুরুল ইসলাম সাহেব তাকে শিখিয়েছেন। এই পার ক্যাপিটা 2.5, পরিষ্কার বলা আছে 2.5 পার ক্যাপিটা, কিন্তু গড়ের তুলনায় গরিবদের পার ক্যাপিটা ইনকাম বেশি হইতে হবে। বলা আছে কিষাণীর উৎপাদন যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করতে হবে। বলা আছে কিষাণীর ছেলে মেয়েরা যাতে স্কুলে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং পরিকল্পনা নেওয়া হয়েছে যে প্রচুর পরিমাণ ভর্তুকি দেওয়া হবে সবকিছুতে, কৃষিতে, কৃষি এবং আন্তর্জাতিক বাণিজ্য। এই দুইটা হলো প্রফেসর নুরুল ইসলাম সাহেবের আমার মনে হয় লেখাপড়ার প্রাণ। এটা সারা জীবন চর্চা করে গেছেন। এবং স্বয়ংবরতা, কিন্তু স্বয়ংবরতা যাকে বলে স্পেশালাইজড যেখানে প্রয়োজন, কিন্তু স্বয়ংবরতা না হলে কোমরের শক্তি হয় না। এই যে বিশ্ব ব্যাংক, সম্ভবত তাজউদ্দিন সাহেব বলেছেন আমাদের প্রয়োজন নাই। I don't know. আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা, Oh, she is also great. হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না যারা অনলাইন আছি। এখন ভিডিওটাও চলে গেছে। ও হ্যাঁ, রাইট রাইট। হ্যালো, But also see them. Oh, I can see her. No, you can see her, but we can't see Farash speaking. I So- can hear, I can see him, yes, but I not can hear him. see him, but I can't hear him. That's right. Me too. স্যার একটু মিউট করতে হবে আপনার ওটা। হ্যাঁ, না না না, ওনারটা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন আপনি। এখন শুনে যাচ্ছে। যে সমস্ত প্রকল্প, আমি কি হ্যাঁ, বলেন বলেন বলেন। যে সমস্ত প্রকল্প দৃষ্টিগ্রাহ্যভাবে পূর্ব বাংলায় বাস্তবায়িত হয়েছে সেইগুলার দায় আমি নিতে রাজি আছি। এটা বঙ্গবন্ধুর পজিশন। কারণ হলো যদি সবটাই নিতে হয়, তিনি বলেছেন, তাহলে বাংলাদেশ স্বাধীন করলাম কেন? তো দরকার ছিল না, আগের মতোই চলত। আর আমি বলবো, আমি আপনাদেরকে বলেছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা অন্তত শুরুর দিকটা পড়বেন, কারণ এটা হলো ক্রিটিক। এখানে বলা আছে the objectives of the plan have been set against the overwhelming problems of poverty, unemployment, illiteracy, and malnutrition besetting the country. About 85% of people lives under
conditions of absolute poverty. অতিরঞ্জন তো আছেই, কোনো সন্দেহ নাই। 74% of people cannot read and write, and 33 prevalent conditionের একটি অতিরঞ্জিত বর্ণনা। অতিরঞ্জিত বটে, তবে একেবারেই যে অসত্য তা কিন্তু নয়। আমি আমার 15 মিনিট সময় শেষ হয়ে যাচ্ছে, আমি যে দুই একটা কথা আরো বলতে চাই। একজন মির্জা নুরুল হুদা যেভাবে সবাইকে আপন করে, আবার পূর্ব বাংলার স্বার্থকে দেখে চলতে পারতেন, একজন নুরুল ইসলাম কিন্তু অনেকটা একরোখা লোক, যেটা বুঝলেন এবং এইটাকে অন্যকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু তার দক্ষতা, এই যে 6 দফা, এইটার যে ইন্টারপ্রিটেশন যে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতা, এইটা শেখ মুজিব হাত ছাড়ছিলেন যে কার কাছ থেকে জানতে পারি, আমলারা বুঝাতে পারে নাই। কিন্তু নুরুল ইসলাম সাহেব কিছু কথাবার্তার পরে বলেছেন যে হ্যাঁ, আপনি ভাবছেন কিনা জানি না, কিন্তু এর পরিণত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, এবং এই স্বাধীনতা অর্থপূর্ণ হবে। এই স্বাধীনতাকে আমরা ফুলে ফলে বিকশিত করতে পারবো, এটা টেকসই হবে, কোনো সন্দেহ নেই। শুধু শেষ কথা যেটা বলবো, আমার স্যারেরা বঙ্গবন্ধুকে কেন পরিত্যাগ করে চলে গেলেন, এটার ব্যাখ্যা না দিলেই নয়। একটা রাষ্ট্রকাল, একজন মন্ত্রী তো গৃহ এখন হবে 25 বছর আগে, রাজনীতিবিদ তো অপরিহার্য। তো যদি তেজ বেশি থাকে তাহলে কিন্তু ওই দেওয়া নেওয়ার যে কম্প্রোমাইজ করে যে চলা, এটা সম্ভব হয় না। তো এই জন্য আমার 3 জন শিক্ষক, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর রহমান সুবান, প্রফেসর আনিসুর রহমান, তারা প্রফেসর আনিসুর রহমান সাহেবের কেস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই জন্য একেবারে খাঁটি সমাজতান্ত্রিক, এবং আমি কেউ কোনোদিন আনিসুর রহমান সাহেবের সামনে দাঁড়িয়ে আছে আর তিনি বসে কথা বলেছেন কেউ বলতে পারবে না, অথবা আপনি ছাড়া কোনোভাবে কাউকে সম্বোধন করেছেন কেউ বলতে পারবে না। তো উনি দেখেছেন যে সমাজতন্ত্র হবে না, এটা কথা কম হবে, রাষ্ট্রীয় হবে, ব্যক্তিগত হবে এবং সমবায়ী হবে। এইখানেই কিন্তু সমাজতন্ত্র শেষ, এটা মুজিবীয় সমাজতন্ত্র বাংলাদেশে দাঁড়ায়। আর রহমান সাহেব অনেক তেজস্বী লোক, ওনার উনি এই মুহূর্তে লাইনে আছেন। হ্যাঁ স্যার, আপনি তো শুনতে পাচ্ছেন? ওসমান গনি সাহেব আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন। তো ওই প্রফেসর এন এম মাহমুদ একেবারে কট্টর তো ওসমান গনি সাহেব নাকি একবার বলেছেন, আরে মাহমুদ সাহেব আমাদের লোক, নোয়াখালী বাড়ি, উনি আসেন আমাকে 2-4 কথা শক্ত কথা বলেন, আমি বুঝি জবাব দিতে পারি, কিন্তু ওই যে পশ্চিমাটারা নিয়ে আসে তরবর করে ইংরেজি বলে, আমি 20% বুঝি না, ওকে কন্টেন্ট তো বুঝি নাই। এনিওয়ে শেষ পর্যন্ত নুরুল ইসলাম সাহেব প্রায় 1 বছর। আপনারা বুঝলেন তো উনি কি বলেছেন, কার সম্বন্ধে বললেন? যে পশ্চিমাটারে নিয়ে আসছে যে ইংরেজি বলে বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তরবর করে ইংরেজি বুঝে আমি 5 ভাগের 1 ভাগ বুঝি না। তো নুরুল ইসলাম সাহেব অতিশয় ধৈর্য সহকারে
একটি বছর শেষ মুহূর্তে রাজি করেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, সেইভাবে বলেছেন নুরুল ইসলাম সাহেবকে বিদায় দিয়েছেন। আমি বলার শুধু এটা আছে, প্রফেসর নুরুল ইসলাম সাহেবের জীবনটা এত সমৃদ্ধ, এত অসাধারণ তুখর মেধা সম্পন্ন লোক, এবং এত এত জেদি, এত দেশপ্রেমিক। হারবার্ড ছেড়ে চলে আসলেন মায়ের সেবা করবেন বলে, মাকে দেখবেন বলে, পরিবারের কাছে চলে আসবেন বলে। তো তিনি আমাদের সকলের জন্য একজন নমস্য ব্যক্তি। তার জীবন থেকে যেমন আমরা অনেক শিক্ষা নিতে পারি, তার অর্থনীতির চর্চা, দেশের জন্য তার গবেষণা, লেখাপড়া, এগুলো অনেক। আমার শুধু একটাই আফসোস, আমি দেখেছি যখনই তিনি বাংলাদেশে এসেছেন তাকে খুব সুস্থ মনে হয়েছে, এবং অনেকবার আমরা বলার চেষ্টা, আমি তত ঘনিষ্ঠ ছিলাম না, আমি স্বীকার করি, যখনই বলেছি আমরা যে আপনি দেশে থাকলে ভালো, অবশ্যই তার পরিবার ওইখানে, কুইনি এবং নাইম এবং তাদের পরিবার পরিজন। তো আমি এই সুযোগে, আপনারা সময় দিলেন, অনেক ধন্যবাদ। আমার শিক্ষক প্রফেসর নুরুল ইসলামের প্রতি আমার গভীরতম প্রদেশ থেকে, হৃদয়ের প্রবেশ থেকে উষ্ণ অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমি আশা করি আজকের প্রজন্মের অর্থনীতিবিদরা তার লেখা থেকে, তার শেখা থেকে অনেক জ্ঞান অর্জন করে সেই ভিত্তিতে এইখানে সিপিডিতে এবং অন্যান্য জায়গায় জ্ঞানের চর্চা করবে, নীতি নির্ধারণে সাজেশন দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে ধন্যবাদ। উনি আমাদের ইতিহাসের পাতায় বিষয়গুলো ছিল। মির্জাজি সাহেব আপনাদের ম্যাকনামারা এপিসোডকে অবতারণা করেছিলেন সেই সময়, আপনারা মনে আছেন যেভাবে সেই সময় তাজউদ্দিন আহমেদ কিভাবে পরবর্তীতে আপনার মন্ত্রিসভা থেকে নিষ্ক্রান্ত হন। কিন্তু তারপরে এখানে যে আলোচনাটা নিয়ে এসছেন আরেকটু পিছনে, যে বঙ্গবন্ধু কিভাবে নীতি প্রণয়নের ক্ষেত্রে সমন্বয় করতে চেয়েছেন। একদিকে আপনার তাজউদ্দিন সাহেব, অন্যদিকে এম আর সিদ্দিকী। আপনারা এম আর সিদ্দিকী সাহেবকে চিনেন কিনা জানি না, চিটাগংয়ে ছিলেন নেতা, বড় নেতা ছিলেন, ব্যবসায়ী বড় নেতা ছিলেন, এবং সেই সময় 70-এর দশকে উনি এমপিও ছিলেন। তো পরে কমার্স মিনিস্টার বোধহয় হয়েছে, উনি প্রথম সরকারের কমার্স মিনিস্টার। হ্যাঁ, তারপরে আবার ওয়াশিংটনের রাষ্ট্রদূত, তারপরে অ্যাম্বাসেডর ছিলেন আমার মনে আছে। আচ্ছা, সেই ইতিহাস আর না বলি, 75-এর পরের ইতিহাস। তো ঠিক আছে, এবং সেইখানে কিভাবে বঙ্গবন্ধু যে এই কথাটা বলছেন যে ওয়েলফেয়ার ইকোনমিক্সে থাকার জন্য, কিভাবে লিবারেল ডেমোক্রেসির পথে থাকার জন্য, প্রায়োগিক এবং বাস্তববাদী অর্থনীতি করার জন্য কিভাবে নুরুল ইসলাম সাহেবকে নিয়ে এসেছেন, এটি তো আমি ওনার দিয়েছে কিভাবে প্রফেসর নুরুল ইসলাম বাংলাদেশকে সেই সময় এলডিসি তালিকাভুক্ত করেছিলেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশকে এলডিসি তালিকাভুক্ত করার জন্য এলডিসির যে অন্তর্ভুক্তির যে সমস্ত সূচক আছে তার ব্যত্যয় করে বাংলাদেশকে ঢুকানো হয়েছিল স্বাধীনতা উত্তরকালের পরিস্থিতিকে করে। বিশেষ করে জনসংখ্যার ক্ষেত্রে যে এটা ন্যূনতম মাত্রা ছিল তার চেয়ে অনেক উঁচায় বাংলাদেশ ছিল। আমি আর এই সমস্ত বলছি না, এগুলি তো আসলে আলোচনা করলে আরো অনেক বেশি পারবেন। আমরা বলি এটাকে পরিত্যাগ পর্ব। কিভাবে আমাদের সেই সময় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি প্রেক্ষিতে, কি পরিস্থিতিতে সেই সময় ওনারা একে একে দেশের বাইরে গেছেন, এবং সেই কথা। ধন্যবাদ আপনাকে ডক্টর ফরাসউদ্দিন আহমেদকে আমাদের সকলের পক্ষ থেকে। আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে আসি। শাহাবুদ্দিন ভাই, একটু আগেই শুনেছেন ডক্টর ফরাসউদ্দিনের কাছে এবং মির্জা আজিজ সাহেবের কাছ থেকে যে একদিকে আন্তর্জাতিক বাণিজ্য আর একদিকে হলো কৃষি, এই দুটো ওনার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় ছিল বা পেশাগত ব্যুৎপত্তির জায়গা ছিল। তো আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাব যে সেই আমলে খাদ্য নিরাপত্তা, কৃষি ব্যাপার, তারপরে এই যে একটু আগে যে কথাগুলো হচ্ছিল যে সেইখানে ব্যবস্থাপনা বা সরকারি বা নীতিমালা, সেই আপনার সংগ্রহ, তাদেরকে সাহায্য সহযোগ
সহযোগিতা দেওয়া ইত্যাদির ক্ষেত্রে সেই আমল আর বর্তমান পরিস্থিতি আমরা যে আলোচনাটা বারবার করছি আপনার জন্য শাহউদ্দিন ভাই। হ্যাঁ না কোনটা অন নাই, আমারটা অন করছি, অফ করছি। থ্যাংক ইউ দেবপ্রিয়। এতক্ষণ কথাবার্তা সব বাংলাই চলছিল, কিন্তু আমি একটু বাংলা এবং ইংরেজি মিলিয়ে বলবো, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাকে যখন দেবপ্রিয় অ্যাপ্রোচ করলো যে ওনার যে মেমোরিয়াল মিটিং হবে সিপিডিতে 19 জুন, সেখানে আমি খাদ্য নিরাপত্তার উপরে আমার যদ্দূর মনে পড়ে কৃষির উপরেও কিছু বলতে পারি, তবে খাদ্য নিরাপত্তায় ফোকাস হবে আমার বক্তব্যের। তখন আমি ইট ইজ এমিনেন্টলি সেন্সিবল প্রপোজিশন, কারণ খাদ্য নিরাপত্তার উপরে আমি কৃষির উপরেও করেছি, তবে খাদ্য নিরাপত্তার উপরে আমার ধারণা বেশি গবেষণা করেছি। তো আমি তার উপরে তো অবশ্যই বলবো যে প্রাসঙ্গিকতা, প্রফেসর ইসলাম এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করেছেন এবং বর্তমানে এর প্রাসঙ্গিকতা কি আছে এবং কি ধরনের সমস্যা এবং কি ধরনের চ্যালেঞ্জ আমরা সম্মুখীন হচ্ছি খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে। কিন্তু তার আগে আমি লোভ সম্মান করতে পারছি না আমার পূর্ববর্তী দুই বক্তার বক্তব্যের আলোকে, যে তার সঙ্গে আমার যে ইন্টারাকশন হয়েছিল পার্সোনাল, সে সম্বন্ধে আমি 2-4টা কথা বলবো আর কি। তো ইজ ইট ওকে উইদিন 15 minutes? You are the রাজা। ওকে, থ্যাংক ইউ। আমার পূর্ববর্তী কোইন্সিডেন্টালি আমার পূর্ববর্তী দুই বক্তাই কিন্তু আমার টিচার, মানে প্রত্যক্ষ টিচার। ডক্টর মির্জা আজিজুল ইসলাম উনি আমাদের, এবং এটাও কোইন্সিডেন্স যে প্রফেসর ইসলাম তাকে পড়িয়েছিলেন ইন্টারন্যাশনাল ট্রেড, আর উনি আমাদের পড়িয়েছিলেন ইন্টারন্যাশনাল ট্রেড, আমার যদ্দূর মনে পড়ে। আমি তখন সেকেন্ড ইয়ারে। আর ফরাসুদ্দিন, যাকে আমরা ফরাস ভাই বলে সম্বোধন করে থাকি, উনি আমাদের থার্ড ইয়ারে পড়িয়েছিলেন, আমার যদ্দূর মনে পড়ে, নাকি আমার মনে পড়ছে না, উনি বোধহয় মাইক্রো ইকোনমিক থিওরি পড়িয়েছিলেন আমাকে, কিন্তু কোন ইয়ারে সেটা আমার এখন 60 বছর আগেকার কথা আমার মনে পড়ছে না আর কি। তো যাই হোক, ওনারা দুজনে শিক্ষায় আমি শিক্ষিত, কারণ আমি যখন জয়েন করি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে, ঠিক তার সেই সময়েই উনি পিআইডিতে চলে যান, তার প্রথম ইন্ডিজিনাস ডিরেক্টর হয়ে। তখন ডিরেক্টর জেনারেল তো ছিল না, ডিরেক্টর বলতো আর কি, ডিরেক্টর। তো এটা আমার দুর্ভাগ্য, ওনার শিক্ষায় আমি শিক্ষিত হওয়ার সুযোগ পাইনি, কিন্তু তার লেখা পড়ে, তার সঙ্গে পরে উত্তর জীবনে যে প্রফেশনাল ইন্টারাকশন হয়েছিল, তার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি আর কি। তো আমি খুব সংক্ষেপে আমি এটা বলছি, কারণ খাদ্য নিরাপত্তা তো আমার উপজীব্য বিষয়, তার উপরে আমি কিছু বলবোই। আমি যে তার সঙ্গে আমার যে ইন্টারাকশন হয়েছিল, সেগুলি তার আসলে তার পরের বছরই হতে পারতো। আমি যখন MA পাস করি 67-এ, উনি তখন ঢাকায় এসেছিলেন, ওই প্রত্যেক বছর আসতেন উনি রিক্রুট করার জন্য। তখন ওই পিআইডিতে স্টাফ ইকোনমিস্ট পরীক্ষাতে আমি সফল হয়েছিলাম, কিন্তু আমি তখন পিআইডিতে আই টুক এ মায়োপিক ভিউ। তখন ঠিক একই সময় আমি একটা অফার পেলাম ইস্ট পাকিস্তান প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে, অ্যাসিস্ট্যান্ট চিফ ইকোনমিস্ট, অ্যাসিস্ট্যান্ট চিফ ডক্টর গোলাম রব্বানি ওয়াজ তখন চিফ ইকোনমিস্ট অফ ইস্ট পাকিস্তান প্ল্যানিং ডিপার্টমেন্ট। তো এটা মায়োপিক ভিউ কেন? কারণ ঢাকায় বসে তখন ওইটা ছিল বেতন 800 টাকা, আর ওটা ছিল করাচিতে বসে 500 টাকা। তো কিন্তু এটা এভাবে তো মানে প্রফেশনাল লাইফ গড়া যায় না, সেটা আমি পরে বুঝতে পারছি। এবং ইট টুক 20 years to rehabilitate, quote unquote, rehabilitate myself by joining BIDS as a SRF senior research fellow in 1991. যাই হোক, সেটা আমার মানে নিজের ভুলটা আমি সংশোধন করার সুযোগ পেয়েছি, সেটাই আমি বললাম। নুরুল ইসলাম সাহেবের সঙ্গে আমার ইন্টারাকশন, তখন সামার ভ্যাকেশন তো ছুটি থাকে, তখন হিনির রিসার্চ এসছে, আমার সঙ্গে তো তার পরিচয় ছিল না তখন। ডক্টর AR খান LSE টিচার ছিলেন, লেকচারার। তো
তো তার মাধ্যমে আমি তখন ওই উনি তখন কুইন এলিজাবেথ হাউস এবং সেন্ট অ্যান্টনিস কলেজ অক্সফোর্ড ইউনিভার্সিটি তো সেখানে আমি তার সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পাই। তিনি আমাকে 2-3টা যে বই লিখেছেন এই লিস্টের মধ্যে, ওই ম্যাটেরিয়াল আমাকে উনি বলছিলেন যে প্রত্যেকটা তুমি সামারি করো বা প্যারাফ্রেজ করো। উনি রিগ্রেশন বা ইকোনমেট্রিক অ্যানালিসিস দিকে যাননি, উনি এগুলি করে তারপরে তার মাধ্যমে তিনি তার থেকে আমি যে দেখতে পাচ্ছি 2-3টা বই, ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ, অ্যাটলিস্ট এই দুটো বইয়ের কথা আমার মনে পড়ছে আর কি। তো এরপরের পর্যায়ে তার সঙ্গে আমার দেখা হয়েছিল 2002-তে, যখন আমি ইফিতে গিয়েছিলাম একটা বই সম্পাদনা করার জন্য। সে বইটা ছিল FMRSP, একটা প্রজেক্ট ছিল, ফুড প্ল্যানিং অ্যান্ড রিসার্চ সাপোর্ট প্রজেক্ট, 1998 থেকে 2001 পর্যন্ত। তো সে chief of the party ছিল ঢাকায় পল ডরাস, কলোনি, আমি myself. So they were generous enough to invite me to the head office to help them editing the book. তো তখনই প্রফেসর ইসলামের সঙ্গে আরো ইন্টারাকশন করার আমার সুযোগ হয়েছিল আর কি। উনি সেমিনারে থেকে আমাদের বইয়ের ম্যানুস্ক্রিপ্টের উপরে কমেন্ট দিয়ে এবং বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এরপরে তার সঙ্গে দেখা হয়েছিল যখন 2007 সালে আমরা গোল্ডেন জুবিলি, VIDS এর গোল্ডেন জুবিলি উদযাপন করেছিলাম। তখন আমরা এটা ইনঅগ্রাল সেশনের চিফ গেস্ট ছিলেন তখনকার দিদেন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর ফখরুদ্দিন আহমেদ, মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, আপনারা সবাই জানেন, বাট এনি কেস। কিন্তু সেটা তো ইনঅগ্রাল, আর এটা কনক্লুডিং সেশন ছিল আমরা করেছি উইথ ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেখানে ইকোনমিস্ট লাইক গুস্তাভ রানি, এই রানি মডেলের কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন, গুস্তাভ রানি, তারপর হিউজ ফালান, হি ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি ডিরেক্টর অফ ওয়ার্ল্ড ব্যাংক আফটার লিবারেশন। তো এইসব লোকের সঙ্গে আমার তো সরাসরি কোনো যোগাযোগ ছিল না, ওকে, অফকোর্স যোগাযোগ ছিল না। তো প্রফেসর ইসলাম আমাকে এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছিলেন, তাদেরকে এই কনফারেন্সে যোগাযোগ করার ব্যাপারে। এবং ফাইনালি তার সঙ্গে যে আমার ইন্টারাকশন হয়েছিল, যেটা আপনি জানেন, ইফরি এবং VIDS বেশ কয়েকটা বড় বড় ফুড পলিসি প্রজেক্ট হাতে নিয়েছিল, এবং তার থেকে বেশ কয়েকটা জন্য আমি ওয়াশিংটনে আউট অফ দি শ্যাডো অফ ফ্যামিন একটা বই, আর 1998 ফ্লাডস অ্যান্ড বিয়ন্ড কম্প্রিহেন্সিভ ফুড সিকিউরিটি সেটা, আর ফাইনালি ফুড সিকিউরিটি ফর অল, যেখানে শুধু প্রফেসর ইসলাম ওইটা এডিটই করেন নাই, ওয়ান অফ দ্য এডিটার্স, উনি কন্ট্রিবিউটও করেছিলেন। সেটাই বোধ হয় তার আমার মনে হয় মোস্টলি লাস্ট কন্ট্রিবিউশন অন ফুড পলিসি প্রজেক্ট ইন বাংলাদেশ। তো প্রফেসর ইসলামকে আমি এভাবে মূল্যায়ন করি। আমি ফুড সিকিউরিটি তারপরে আসতেছি আমি, যে রিমার্কেবল ম্যান, যেটা তো মানে মানে harping the same string, who combine in himself both the sterling qualities of an excellent academic and a policy economist. His experience our nation building process over several decades, sometimes he observed it thoughtfully from a distance, and sometimes as an active and influential participant. আমরা তার মেমোয়ারটা পারলে সবাই পড়েন, it is an excellent giving insight into his both personal and professional life. The Odyssey, the journey of my life. He shows his thoughts with us, shares, his judgment, his inquisitive mind, and the objectivity, and a reliable guide of the events of our time. Okay. তো আমার মনে হয় এই কথা বলার পরে আমি জাস্ট 3টা কথা বলবো, তারপরে খাদ্য নিরাপত্তা সম্বন্ধে বলবো। আমি খাদ্য নিরাপত্তা মানে
একটা সামারি, এটা তো বিরাট একটা সাবজেক্ট, খাদ্য নিরাপত্তা। তিনটা সাইড আছে জানেন, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস অ্যান্ড ইউটিলাইজেশন। তো সবটা বলার সুযোগ হবে না, আর প্রচুর ডাটা আছে আমার কাছে, সেগুলো আমি বোধহয় বলতে পারবো না। যাই হোক, আমি আমার মতো করে কিছু প্রেজেন্ট করবো আর কি। তার আগে আমি বলি, এটা বোধহয় রিপিটেশন হয়ে যাবে, তারপরে বলি যে উনি হার্ভার্ড থেকে ফিরে এসে, এটা বোধহয় স্যার বলতে পারবেন না, বাই দ্য টাইম, হ্যাঁ আপনি ছিলেন তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে, উনি তার খোল লালচে একেবারে আমূল পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য তাকে আমরা আধুনিক অর্থনীতির শিক্ষার জনক বলতে পারি। এই টাইটেলটা আমি আমার মাথায় কেন যেন আসলো গতকাল রাত্রে, এটা আমি লিখে রেখেছি। এবং ইনি শুধু সিলেবাসটা মডার্নাইজই করেননি, অ্যাজ এ সিনিয়র টিচার হিসাবে তিনি টুকে মানে মানে আনইউজুয়াল বার্ডেন বাই টিচিং সেভারাল কোর্সেস, আই থিঙ্ক। কারণ তখন তো খুব সিনিয়র টিচার বেশি ছিল না ঢাকা ইউনিভার্সিটিতে। আর সেকেন্ডলি যে, এটা অলরেডি বলছি বোধহয়, অ্যাজ এ ফার্স্ট ইন্ডিজিনাস ডিরেক্টর he made PID as a center of excellence, at least regionally, if not globally. তারপরে তো তিনি ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান হিসেবে তার কন্ট্রিবিউশন সেটা অলরেডি ডক্টর ফরাসউদ্দিন খুব ভালো আমাদের বক্তব্য সঙ্গে অঙ্গাঙ্গি হয় জড়িত। সেটা হচ্ছে যে he joined on international level, he made his mark both as a assistant director general of FAO of United Nations, যেখানে 10 বছর ছিলেন, 77 থেকে 87 পর্যন্ত। এবং তারপরে উনি ইফটিতে প্রথমে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে জয়েন করলেন, পরে হি বিকেম এমিরেটাস ফেলো রিসার্চ অফ ইফরি। তো আই থিঙ্ক দিস লাস্ট সেন্টেন্স গিভস মি দ্য, আই থিঙ্ক, লিঙ্ক বিটুইন, কারণ এই দুইটা সংস্থাই, এফএও এবং ইফরি, খাদ্য এবং কৃষির উপরে গবেষণা এবং নীতি প্রণয়ন করে থাকে। সুতরাং আমি যে আজকে খাদ্য নিরাপত্তার উপরে কথা বলবো, সেটা আমার মনে হয় খুব অপ্রাসঙ্গিক হবে না, কারণ এটা তার দ্য লাস্ট ইয়ার্স আর লাস্ট ডিকেডস অফ হিজ লাইফ, তিনি এই খাদ্য এবং খাদ্য নিরাপত্তা, কৃষি এর উপরেই তিনি শুধু গবেষণাই করেননি, নীতিও প্রণয়ন করেছেন। যদিও সবটা যেহেতু আমি প্রেজেন্ট করতে পারবো না, অলরেডি একটা টক ফর 10 মিনিটস, তো আমি খুব তাড়াতাড়ি এখন যাব। এটা হলো 3টা ভাগে ভাগ করেছি, মানে 4টা ভাগে। অ্যাচিভমেন্ট ইন ফুড সিকিউরিটি, স্পেশাল এমফাসিস on past trend in food production, per capita availability, and import dependence of various food items in the country. Second, managing price volatility of basic food item, including vulnerability from price fluctuation, impact of price hike on food and nutritional security, and prevalence of malnutrition in Bangladesh. And finally, food security challenges, covering such area as declining soil fertility and land quality, quality of fertilizer, climate change scenario, declining availability of cultivable land, and vulnerability to malnutrition. And finally, the concluding remarks. এখন আমার জন্য এটা কাজটা সহজ হচ্ছে, কারণ এই চ্যাপ্টারটা আমি একটা বই লিখছি উইথ MK মুজেরি, আপনি চিনেন সবাই, এবং প্রফেসর মোজাম্মেল হক, বিগ ভলিউম। তার মধ্যে যখন আমাকে বললো যে এই বিষয়ের উপরে কথা বলতে হবে, আমি চট করে লিখে নিলাম, কারণ আমার কাছে তো ম্যাটেরিয়াল তৈরি আছে। তবে আমি এই এন্টায়ার পেপার, আমি প্রথমে সিনপসিসটা তো শাহাবুদ্দিন ভাই, মিনিট 3-এর মধ্যে আপনার শেষ করতে হবে। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে সেই আমলে তো স্বাধীনতার পরে ফুড সিকিউরিটির ইস্যু প্রফেসর নুরুল ইসলাম ডিল করেছেন, সেই সময় স্বাধীনতা পরবর্তীতে, মানে লেগেসিটা কি দাঁড়ালো আর কি? এখন এইটা আর কি একটু ইন্টারপ্রেট করলে পরে ভালো হতো, ইনস্টেড অফ অ্যাজ সাচ ডেসক্রাইবিং ফুড সিকিউরিটি অ্যাজ এ প্রবলেম্যাটিক, আর কি একটু ইন্টারপ্রেট করলে ভালো হতো আর কি, এইটাই বলছি। আমি তো সেই কথা বললাম, উনি যেহেতু এফএওতে এবং পরে ইফরিতে এসে খাদ্যনীতির উপরে যে
গবেষণা করেছেন, তার মধ্যে খাদ্য নিরাপত্তা তার প্রধান উপজীব্য ছিল। তো সেই সূত্র ধরেই আমার এই রিসার্চটা করা। তো লিঙ্কটা তো ওখান থেকে আসবে যে তখন মানে কি কি সমস্যা ছিল সেটা মানে বলা হয়তো আমার জন্য এখন ডিফিকাল্ট হবে, কিন্তু আমি এখন যে মনে করি আমাদের দেশ, কারণ এটা তো কন্টেম্পোরারি বাংলাদেশ ইকোনমিতে কি ঘটছে, আমি সেটার উপরে জোর বেশি দেবো। তো সেখানে আমি জাস্ট খালি কনক্লুডিং অবজারভেশন, যেখানে সামারি আছে এবং সেটুক ওই মোদ্দা কথায় ওখানে বলা আছে, সেটা যদি আমি প্রেজেন্ট করি 5 মিনিটে, আমার মনে হয় দ্যাট উইল বি ওকে। আমার মনে হয় 10 মিনিট এখন লাগবে। Bangladesh has made substantial progress in enhancing food security by increasing production of food grain, particularly rice, by improving access to food, by strengthening paved public food distribution system, achieve self-sufficiency in food grain, currently accounting about 95% of food grain production. However, the sustainability of domestic food grain remains an important issue. The growth rate attained in the past cannot be sustained without technological breakthrough vitally needed to shift the yield frontier. We need a second green revolution. Furthermore, demographic pressure and increased urbanization have caused arable land to decline at a rate 1% per year, while cropping intensity has virtually reached the limit. With global warming, more land is likely to be lost in coastal area due to advancing seas in order to meet the growing demand for food due to increase in population and income. The emphasis placed on rice production has resulted in an increased dependency on import of non-food commodities such as pulses and oilseeds, which remain unaffordable to many, especially poor. Traditionally, the two most important non-cereal food for the poor were the domestic production of pulses declined substantially and its prices increased significantly. As a result, the poor substituted cereal for pulses with adverse nutritional implications, especially for children, pregnant, and lactating women. Actions are therefore needed on many fronts, including agricultural technology development, improved input like seed, fertilizer, irrigation machinery, delivery system, and critically rural financing, especially those for small and marginal farmers. Renewed crop diversification efforts need to be pursued by clear understanding of the relative profitability of competing crops, physical and location-specific conditions for non-crop enterprise, the supply of international trade opportunities. Thank you. Enhancement of people's economic access to food has been significant. Poverty incidence as measured by head count ratio has markedly decreased in both rural and urban areas. Latest how will income expenditure survey. However, many poor and vulnerable households, more than 50 million, still do not have food security because they are unable to afford a minimum basket of food items through their own production, market purchase, and other resources necessary to acquire safe and nutritious food. Also, large segment of population remain vulnerable to transitory food caused by drought, livelihood due to lack of coping capability. This is particularly true for people living in ecologically unfavorable areas. This highlights the need for strengthening risk reduction, disaster preparedness, and management at all levels, including communities and households. Another element of transitory food insecurity arises from the food price instability, as experienced recently with rice and other essential. Finally, the last minute. Moreover, there is evidence that malnutrition prevalence in Bangladesh is not confined to poorer households. This is a paradox. While child malnutrition is generally higher among the poorest quintile, it is also high among the richest income quintile. Thus, while many poor households are not able to access a variety of nutritious food, richer households tend to spend more on food, but not on more nutritious food.
will result in significant deficiency in protein. Finally, the study first of all, positive food behavior, access to clean water, and proper sanitation, which are all linked to improved nutrition. Despite it within household as regards access to food, nutrition, healthcare, and primary education determine to a large extent the differing nutritional status of household members. Health and nutritional outcome become significantly better when resources are more equitably shared across age and sex. Well, this is all I have to say about it. Thank you very much. আমার মনে হয় শাহাবুদ্দিন ভাইয়ের কথা থেকে আপনারা বুঝলেন যে সেই আমলে প্রফেসর নুরুল ইসলাম যেগুলি বিবেচনা করেছেন সেগুলির প্রাসঙ্গিকতা বর্তমানে অনেক। একটা তো বড় বিষয় যেটা উনি বললেন পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম PFDS এর ব্যাপারে, এবং সেখানে আপনারা জানেন সংগ্রহ করা, সংগ্রহ মূল্য এবং সেখানে কৃষককে সমর্থন দেওয়া একটা বড় বিষয় আর্থিক মানে মূল্যর দিক থেকে। আরেকটা কথা শাহাবুদ্দিন ভাই বললেন, দেখেন ডোমেস্টিক প্রোডাকশন অভ্যন্তরীণ উৎপাদনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে একদিকে শস্য এবং শস্যর বাইরের অন্যান্য জিনিসগুলোকে ইম্পর্টেন্ট হয়েছে। ওখানে উনি আবার প্রযুক্তিগত দ্বিতীয় সবুজ বিপ্লবের কথাও বলেছেন, সেগুলিও প্রফেসর নুরুল ইসলামের সাথে মিলে, এবং এখনকার নতুন সমস্যা হিসেবে যে গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়ন হচ্ছে তার ফলে কিভাবে হচ্ছে, এবং এক শেষে যে বিষয়টিকে নিয়ে এসছেন সেই বিষয়টি এখনো অতিমাত্রায় প্রাসঙ্গিক, সেটা হলো পুষ্টিহীনতা এবং বিশেষ করে দরিদ্র পরিবারের ভিতরে পুষ্টিহীনতার ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় দিস ইজ এ গুড কানেকশন যাওয়ার ক্ষেত্রে। সেটা একটা বিষয় সেই আমলেও হয়েছে এবং পরবর্তীতেও হয়েছে, এবং আপনার ফরশুদ্দিন সাহেবের কাছ থেকে শুনলেন যে আপনার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম বিষয় ছিল যে সেটা হলো দারিদ্র্য বিমোচনের বিষয় এবং একই সাথে একটি সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা। তো সেই সময় সেই আকাঙ্ক্ষা বর্তমান বাস্তবতা যে একটা অন্তর্ভুক্তিমূলক সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে যার ভিত্তি হবে একটি সাম্যভিত্তিক বা অংশগ্রহণমূলক অর্থনীতি, যেটার জন্য রাষ্ট্রের ভূমিকাকে ওনারা বড় করে একসময় দেখেছিলেন। তো সেই সব মিলিয়ে আজকের পরিস্থিতি বলার জন্য ডক্টর আসাদুজ্জামান। ধন্যবাদ দেবপ্রিয়, এবং ধন্যবাদ বলেছেন, সেই তুলনায় আমি নগণ্য। আপনার রথটাও তো কম বড় না। তো আগে সবাই যেরকম বলেছেন আমি একটু সামান্যই বলি। অধ্যাপক নুরুল ইসলামের সাথে একেবারে প্রথম, যেটা সরাসরি সাক্ষাৎ না, তিনি যখন PID-তে চলে গেলেন তার আগে শেষ যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তির কাগজগুলো সই করে গেছেন, তার মধ্যে আমার কাগজটাও ছিল যে আমি ভর্তি হলাম, এটা আমার স্পষ্ট মনে আছে। তারপরে তার সাথে যে সাক্ষাৎ সেটা হলো যখন আমি PID-তে জয়েন করার জন্য, স্টাফ ইকোনমিস্ট হিসেবে জয়েন করার জন্য তার সামনে ভাইবা দিতে যাই। তার সামনে একই সাথে ছিলেন ডক্টর রিয়াদ খান, এবং তিনি দুজনে ছিলেন। তো যাই হোক, আমাকে তাদের তখন একটা জিনিস কিন্তু আমি খেয়াল করেছি, ওনার মধ্যে কিন্তু কঠোরতা এবং কোমলতা দুটোই ছিল। কোমলতা এই হিসাবে যে একজন জুনিয়র মোস্ট স্টাফ ইকোনমিস্ট হিসাবে যে আমি সেখানে আছি, আমাকে গাইড করা দরকার সেটা তিনি করেছেন। এট দি সেম টাইম, যেটাকে বলে সোজা বাংলায় যে কোনো, বা ইংরেজিতে বলে, হি নেভার টলারেটেড হ্যাঙ্কি ব্যাঙ্কি, সাপ কথা, এটা করো ঠিক আছে আমি তোমাকে ইয়ে করবো, কিন্তু ধানাই ফানাই করবে না, এই হলো একটা। এবং এইটার আর একটা ইয়ে হলো, যেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ফরেন ট্রেড, ফরেন রিলেশনস, ইকোনমিক রিলেশন, সেগুলোর ব্যাপারে তার চিরজীবন আগ্রহ ছিল। এবং সেইটার মূল কারণ হলো আসলে যখন 60s তারা যখন লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে, তখন ইন্টারন্যাশনাল ট্রেড এবং ফরেন ট্রেড, এক্সপোর্ট লেড গ্রোথ, এইগুলোই ছিল those were the thought to be panacea for economic development. কিন্তু সেটা তার যে সেটা ফার্স্ট প্রফেশনাল লাভটা কিন্তু সারা জীবন থেকে গেছে। আজকে যে আপনাদের যে লিস্ট একটা দেওয়া হয়েছে, সিলেক্টেড লিস্ট, তার মধ্যে কিন্তু বেশ কিছুটাই ফরেন ইকোনমিক রিলেশন সংক্রান্ত, সেটা কিন্তু দেখবেন।
পরবর্তীকালে তার যে অন্যান্য ইফরিতে এবং এফএওতে তার যে সংযোগ, তার ফলে এগ্রিকালচার এবং সেগুলোর দিকে যে তার নজর, সেটাও অবশ্যই, যেটা শাহাবুদ্দিন ভাই বলেছেন, অন্যরাও বলেছেন। কিন্তু আমার মনে আছে আর একটা জিনিস, যখন আমি বাইরে যাওয়ার চেষ্টা করি, আমার প্রথম চেষ্টা ছিল যে আমেরিকাতে যাওয়ার। উনি আমাকে ডেকে 2 ধমক দিলেন, তোমার আমেরিকাতে যেতে হবে না, তুমি ইংল্যান্ডে যাবা। ইংল্যান্ডে কোথায় যাবো? এলএসিতে, আমি ব্যবস্থা করছি। It was because of him that I finally got admitted into London School of Economics. ওখান থেকে যখন ফিরলাম, প্রথম কথা জিজ্ঞেস করলেন, কি পড়ছো? ট্রেড পড়ছো? আমি প্রথম বছরে ট্রেড পড়েছিলাম এইচজি জনসনের আন্ডারে, কিন্তু দ্বিতীয় বছরে পড়ি নাই। দ্বিতীয় বছরে আমি অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে গিয়েছিলাম। তো কি শিখছো সেখানে? স্যার, আমি তো মূলত এখন তো আপনার পড়ছি যাতে এখন বুঝি তখনকার সেই কথা আসলে পুরোপুরি সত্য নয়। ফার্স্ট গ্রোথ দরকার, কিন্তু একই সাথে অন্যান্য জিনিস সাইড লাইনে, ঠিক সাইড লাইন না, এখন সেগুলো তো মানে একটা ইনক্লুসিভ গ্রোথের যে ব্যাপার চলে আসছে, টার্নপাইক থিওরেম বা সেগুলো ফার্স্ট গ্রোথের ব্যাপারটা তো আছেই, কিন্তু তার সাথে এই জিনিসগুলোকে ছাড়া এখন চলবে না। তো এই এভলিউশনটা ওভার টাইম হয়েছে, সকলেরই হয়েছে, আমাদেরও যেমন হয়েছে, প্রফেসর ইসলামেরও সেটা বোঝা যায় যে ওভার টাইম যেটা হয়েছে। এবং তার ফলে যখন, এবং এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য যেটা দরকার, সেটা যে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যে গভর্নেন্স, এবং সেইখানেই উনি তখন শেষ পর্যন্ত আমাকে উদ্বুদ্ধ করেছিলেন যে তুমি গভর্নেন্সের উপর কাজ করো। এবং আমরা 2008 সালে আমি এবং তিনি দুজনে যে বইটা এডিট করি, যার ভিতরে বেশ কিছু বাইরের এবং ভেতরের বিভিন্ন সমস্যার কথা ছিল, যেটা শিপ অ্যাড্রিফট বলে যে বইটার কথা বলা আছে। এবং সেইখানে আমার আজকে সকালবেলা হঠাৎ মনে হলো, ওটার ভিতরে আপনার নামও দেওয়া উচিত ছিল, মাফ করে দিন, পরে আপনি ঢুকে নেব। না, এটা তো যে হতেই পারে। সেইখানে আমি পাওয়ার সেক্টরের উপরে, পাওয়ার সেক্টরের গভর্নেন্সের কথা বলছিলাম। কারণ তখন আমার মনে হলো যে দেবপ্রিয় যদি আমার হাত পা না বেঁধে দিত যে এই সোশ্যাল ইনইকুয়ালিটির উপর কথা বলতে হবে, তাহলে আমি বোধহয় আই উড হ্যাভ রিভিজিটেড দি পাওয়ার সেক্টর গভর্নেন্স। কারণ তখন যে সমস্ত কথাগুলো বলেছিলাম আর এখন যে ঘটনাগুলো চলছে প্রায় একই রকম। আসাদ ভাই, there will be occasion যখন আমরা পাওয়ার সেক্টর গভর্নেন্স আরেকদিন আলাপ করবো আপনার সাথে। যে ইস্যু অফ ইনইকুয়ালিটি আর বিল্ডিং ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছে, ইনক্লুসিভ সোসাইটির কথা বলছে, তখন একটা প্রথম কথা হলো যে আমি কি বলবো। সরাসরি যদি প্রফেসর ইসলামের কাজ দেখি, উনি বহু জায়গাতে পলিটিক্যাল ইকোনমির কথা বলেছেন, এবং তার থেকেই কিন্তু বোঝা যায় যে উনি আসলে এই ব্যাপারে যে ওনার একটা বিরাট বড় চিন্তা ছিল সেটা বোঝা যায়। এবং তখনই করতে গেলে মনে হয় যে শেষ পর্যন্ত বোধহয় সেইটা রবীন্দ্রনাথের ওই কথাই যেতে হয়, যেটাতে এখন যে সোশ্যাল ইকুইটি দেখা যাচ্ছে, এটার শেষ হলো, শেষ কথাটা হলো যেটা রাজার হস্ত করে সমস্ত, এটা কি হচ্ছে শেষ পর্যন্ত সরকারের স্ট্যাটিস্টিক্স দেখি, যেটা বিবিএস বার করেছে শেষ যেটা, সেখানে আমরা দেখি না, তার আগেও আর একটু বলি, সরকার কিন্তু বেশ আগেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস এবং গ্রোথের উপর জোর দিয়েছেন, এবং তার যে 10 নম্বর গোল সেখানে বলা আছে রিডাকশন অফ ইনইকুয়ালিটি। এবং প্রথম যে 5টা গোল, সেই 5টা গোল কিন্তু অন দেয়ার ওন, দে স্ট্যান্ড অন দেয়ার ওন, বাট অ্যাট দি সেম টাইম দোজ আর অলসো ইনপুটস ইনটু রিডাকশন অফ ইনইকুয়ালিটি। আমি একটু বলতে চাই সেগুলো। প্রথমটা হচ্ছে এলিমিনেশন অফ পভার্টি, নো পভার্টি। তারপরে হচ্ছে নো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি। বোধহয় অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশনের কথা যেটা শাহাবুদ্দিন ভাই বললেন, এবং সেগুলো যেই সমস্ত কথা বললেন, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, এবং এগুলো দিজ আর অলসো ইনপুট ইনটু দ্য প্রসেস অফ দি রিডাকশন অফ ইনইকুয়ালিটি। তো এই যে ঘটনা যখন, তখন আমরা যদি দেখি এত কিছুর পরেও এই সময় ইনইকুয়ালিটির কি অবস্থা। আমরা যদি গত 10 বছরের হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে দেখি, বিবিএস এর করা, সরকারের অফিসিয়াল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি, তারা বলছে
যে 10 বছরের মধ্যে জিনি কোএফিসিয়েন্ট অফ ইনকাম ইনইকুয়ালিটি, যে জিনি কোএফিসিয়েন্ট 0.46 থেকে অলরেডি, এবং এই হাই ইনইকুয়ালিটি স্টেজ রুরালে কম, আরবানে বেশি, এবং আরবান কিন্তু ইতিমধ্যে হাই ইনইকুয়ালিটি চলে গেছে, যেখানে 0.54, তার মানে ইট ইজ অলরেডি হাইলি আনইকুয়াল। তো আমি এই প্রসঙ্গে কেন আনইকুয়াল হলো, কিভাবে হলো, এর সাথে বেগম পাড়ার সম্পর্ক কি বা এই সমস্ত কি, এগুলো কিছু বলতে যাচ্ছি না, যারা যা বোঝার সেটা বুঝবেন। কারণ হচ্ছে যে আমি গোড়াতেই বলেছি, রাজার হস্ত করে সমস্ত মডারেট। এখানে এই যে সমস্তগুলোর কথা বলা হয়েছে, কিছু ওয়েলফেয়ার পেমেন্টস এর ব্যাপার আছে, সাবসিডির ব্যাপার আছে, এই সমস্ত কারণে কিছুটা এটা হয়তো অ্যামেলাইরেটেড হয়েছে সেটা। এখন এই ইনইকুয়ালিটির ফলটা কি, আমরা সরাসরি দেশের হিসাব সেইভাবে পাই না, কিন্তু যদি কি বলে HDI এর কথা বলি, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেইখানে যেটা লাস্ট যে সমস্ত ইনফরমেশন আমরা পাই, সেটা বাংলাদেশের এই হলো ভ্যালু হচ্ছে 0.661, এটা বোধহয় 129 নম্বর প্রায় 200টা দেশের মধ্যে। অনেক দেশই তো একেবারে ছোট ছোট, নাউরু আর ভানুয়াটু তো এইটুকু দেশ, আমাদের একটা উপজেলার সমান। তো সেগুলো হিসাবে যদি না ধরি, তাহলে বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে। কিন্তু এই খারাপটা আরো খারাপ যদি আমি ইনইকুয়ালি তখন দেখি 37% অফ দি ইন্ডেক্স ইজ কাট ডাউন। তার মানে হচ্ছে এই যে ইনইকুয়ালিটি, আমরা যা কিছু হচ্ছে তার অনেক কিছুই ইনইকুয়ালিটি খেয়ে ফেলছে, সেটা একটা। এবং এই ইনইকুয়ালিটির একটা আরেকটা স্ট্যাটিস্টিক সেখান থেকেই পায়, যে 1% of the richest household and 40% of the poorest household has just about 20% of income. তার মানে হচ্ছে যে একটা বিশাল বড় একটা ইনইকুইটি আছে সোসাইটির মধ্যে। এই ফিগারগুলো নিয়ে একবারে এক্সাক্ট কোনো ফিগার না, কারণ হরেক রকম ডেটা এবং ইনফরমেশনের ব্যাপার আছে, যে কথাগুলো আগেও কেউ বলেছেন। তো সুতরাং এইখানে এগুলা আরো ভালো করে দেখার ব্যাপার আছে। তারপরে এতেই যা দেখা যাচ্ছে তাতেই মনে হচ্ছে যে অবস্থা খুবই খারাপ। আমরা যদি আরেকটা ইন্ডেক্সের কথা দেখি, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে করেছে, এবং সেটা কিন্তু একটু পুরনো, 2018 সালে তৈরি। 18 সালে তৈরি হলে হয়তো আর একটু পিছনের ডেটার উপরে হয়তো তৈরি করে, 18 সালে করলে হয়তো 16 বা 17, খুব বেশি হলে দেখিয়ে, তখনকার খবরের কাগজগুলো যদি দেখি আমরা, যে সময় পাবলিশড হয়েছিল, সবাই খুব বগল বাজাচ্ছে যে বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে, সাউথ এশিয়ার মধ্যে সেকেন্ড পজিশনে আছে, আর সকলের থেকে পাকিস্তান, ইন্ডিয়া সকলের থেকে অনেক ভালো আছে। কিন্তু সেই দিক, মানে ইন্ডেক্সের দিক থেকে বুঝিয়ে দেখা যায়। কিন্তু যখন আমরা দেখি যে ইন্ডেক্সগুলো কিসের উপরে তৈরি, সেটা হচ্ছে যে 3টা পিলারের মধ্যে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে, তার মধ্যে একটা হলো লেবার প্রোডাক্টিভিটি, একটা এমপ্লয়মেন্ট, একটা ওয়েল জিনিটা হচ্ছে, ওয়েল জিনিকে যদি আমরা হিসাবে নিতে যাই, তাহলে আমরা একটা এগ্রিকালচার রেটে দিচ্ছি, কারণ অন্য কোনো সেক্টরে কিন্তু আমরা এই ইনফরমেশন বড় পার্ট, অন্যান্য ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ওয়াইড বিভিন্ন ধরনের জিনিস হয়, সেই ইনফরমেশন কিন্তু আমাদের নাই। যদি এগ্রিকালচারের কথা ধরি, তাহলে এবং 1.5 acres অফ ল্যান্ড আছে যারা একবারে মার্জিনাল, সেটা হচ্ছে অলমোস্ট 55 to 60% মতন। এক্সাক্ট ফিগার পাওয়া যায় না লেটেস্ট ফিগারে, কিন্তু আগের বছরের এগ্রিকালচার সেন্সাসে পাওয়া যায় এটা 52%। সুতরাং তখন থেকে এখনের মধ্যে মিনিমাম অলমোস্ট কাছাকাছি 60%-এর কাছে চলে গেছে। তো 60% ফার্মারের কাছে যদি মাত্র 1.5 একর জমি থাকে,
তাহলে সে সেখান থেকে সে তারপর সেইটা খাবে না বাচ্চাকে স্কুলে পাঠাবে। কোয়ালিটি এডুকেশনের কথা বলা হচ্ছে, সেটা তো দূরে আসতে, এমনি এডুকেশনের কথাই যদি বলি সেটাও তো সেইভাবে তো হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে যখন যেটা আগে যেটা বলেছেন ফরাজ ভাই বলে গেছেন, যখন প্রথম প্ল্যানিং কমিশন প্ল্যান করে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেই মোটা বই এখনো আমার বাসায় আছে, সেখানে বলা হয়েছিল পভার্টি রিডাকশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং দে আর ভেরি মাচ কারেক্ট। এবং পভার্টি রিডাকশনে তখন যেটা ওই সেই যে টার্ন পাইকের কথা বললাম, পভার্টি রিডাকশনের মূল এটা হলো দেয়ার উইল হ্যাভ টু বি গ্রোথ বাই এনি মিনস, গ্রোথ সার্টেনলি নেসেসারি, গ্রোথ ছাড়া তো হবে না, আনলেস ইউ হ্যাভ এ বিগার কেক, অসুবিধা হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে এই কেকটা কি সরাসরি আসলে ততটা বিগ হতে পারছে? যে যে সাহায্যটা দরকার, যারা একেবারে নিচের দিকে আছে সোসাইটির মধ্যে, তারা কি সেই টেকনোলজি পাচ্ছে, সেই ফাইন্যান্স পাচ্ছে, সেই সাপোর্ট পাচ্ছে? যত প্রোগ্রাম পলিসি আমরা দেখি সবগুলো টপ ডাউন। দেয়ার আর এক্সট্রিমলি অনলি একটা কি দুটা ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা লোকাল লেভেলে মিনিমাম অ্যাটলিস্ট কিছুটা কনসাল্ট করার চেষ্টা হয়েছে। আর যত কিছু আপনি দেখবেন ন্যাশনাল এগ্রিকালচার পলিসি 2018, সেইখানে কোনো ধরনের কোনো কনসালটেশন কারোর সাথে করা হয়নি, সবকিছু মাথার ভেতর থেকে। এখানে ট্রু আমরা মাথার এক্সপার্ট লেভেলের ইনফরমেশন থেকে অনেক কিছু হয়তো করা যায়, দ্যাট ইজ ট্রু, কিন্তু মানুষ কি চায়, কিভাবে চায়, এই জিনিসটা কিন্তু বিরাট বড় জিনিস। এবং আর একটা খেয়াল করবেন, দুটো জিনিস, এক হচ্ছে যে কোনো পলিসি সো ওল্ড লাইক দ্য ফিশারিজ পলিসি, যেটার সাথে জেলেদের জীবন মরণ জড়িত, হাওর এবং ওয়েটল্যান্ডের লিজ এবং এই সমস্ত গুলো জড়িত, এবং যার সাথে আমাদের আমিষের সাপ্লাই জড়িত, প্রোটিন আর নিউট্রিশনের ব্যাপার একটা বিরাট বড় জড়িত। সেই পলিসি হচ্ছে 25 বছরের পুরনো। There had been no কিন্তু সেটা এখনো হিসাবে নেওয়া হচ্ছে যে ছিল যে এই জায়গায় ওয়েটল্যান্ড আছে, তা অ্যাভারেজ একটা প্রোডাক্টিভিটি পাওয়া গেল কোনো বছরে, সেটা দিয়ে ওই ওয়েটল্যান্ডকে গুণ করে দিয়ে বাহির করে দিলে এতগুলো ফিশারি প্রোডাকশন হয়েছে। যে এই যে ইনফরমেশনের অবস্থা এবং এই যে পলিসির অবস্থা, এই জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু বিরাট বড় গভর্নেন্সের চ্যালেঞ্জ, যেগুলোকে জিনিসটাকে আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এই রাইজিং ইনইকুয়ালিটি এবং এটাকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই, সেটা বেসিক্যালি কিছু ওয়েলফেয়ার পেমেন্ট, কিছু এই যে রেশনিং, ফুড রেশনিং, এই সমস্ত ধরনের জিনিস। এই যে এই বছর যেমন আবার বলা হয়েছে সবার জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থার কথা বলা হয়েছে, যে করলে যেন সবাই একটা পেনশন পাবেন, ইনকাম পাবেন, কিন্তু তার আগে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো তারা কি করে পূরণ করবেন তার কোনো কিছু ঠিক নাই। কথা হচ্ছে যে আর একটা জিনিস হচ্ছে যেটা সবচাইতে বড় একটা জিনিসের মধ্যে, যেটা জেন্ডার ইনইকুয়ালিটি। এটা কিন্তু বিশাল বড় জিনিস, যেটা এইচডিআই এর মধ্যেও আসছে, যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দি মোস্ট জেন্ডার আনইকুয়াল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এইখানে আপনি কেমন করে অর্ধেক লোককে আপনি বাইরে রেখে, এক মিনিট, অর্ধেক লোককে বাইরে রেখে আপনি সমাজকে উন্নত করবেন, সেটা একটা বিরাট বড় চিন্তার ব্যাপার। এবং কিভাবে করবেন, অনেক কিছু হয়তো করা হয়েছে, মহিলাদের জন্য যে একবারে কিছু করা হচ্ছে না সেটা না, চেষ্টা হয়েছে, কিছু কিছু হয়েছে, এনজিওদের কিছু রোল আছে, সেই সমস্ত কিছু আছে, কিন্তু একটা জায়গাতে এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি কিছুই করা হয় নাই, এবং সেটার সাথে নিউট্রিশনের সম্পর্ক আছে। ইন্ট্রা হাউসহোল্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, ফুড, তারপরে হোম কেয়ার, এই সমস্ত জিনিসের ব্যাপারে কিন্তু কোনো ধরনের বিশেষ কোনো চেঞ্জ এখন পর্যন্ত হয় নাই। এবং রিসোর্সের মধ্যে একটা হচ্ছে টাইম, হাউ মাচ টাইম ইউ গিভ টু হাউসহোল্ড পোস্ট, আনপেইড টাইম, সেটা কি আমরা শেয়ার করছি অন্যদের সাথে? ডু দ্য মেলস ডু দ্যাট উইথ দ্য ফিমেল? দে ডোন্ট ইন জেনারেল। টাফেস্ট ওয়ান আই বিলিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আসাদ ভাই। আমার মনে হয় আসাদ ভাই এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ, যেটা ক্রমবর্ধমান যে বৈষম্যর বিষয়টিকে সামনে নিয়ে এসছেন। এবং প্রথমে উনি তো আমাদের খানাভিত্তিক জরিপের ভিত্তিতে যে সমস্ত বিষয় এসছে সেটা বলেছেন, জমির আপনার মালিকানা ধরে বলেছেন, খাদ্য এবং পুষ্টির কথা বললেন, স্বাস্থ্য এবং শিক্ষার কথা বললেন,
এবং তারপরে জেন্ডার ভিত্তিক যে বৈষম্য, বিশেষ করে খানার অভ্যন্তরীণ যেগুলি বৈষম্য রয়েছে সেগুলি এসছে। এবং উনি যে একই সাথে যে শেষে কোনো একটা জায়গাতে উনি বলেছেন তথ্য উপাত্তের গুরুত্ব সম্পর্কে এভিডেন্সের ব্যাপারে ওনার হচ্ছে। থ্যাংক ইউ আসাদ ভাই ফর দ্যাট। আমাকে মুভ করতে হবে কারণ এখনো আমরা ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা এখানে সময় দিয়েছি, 15-2 ঘন্টা, এবং এখন আমার অনলাইন আছে। আর আমার বাণিজ্য নিয়ে বলবেন, বৈদেশিক বাণিজ্য নিয়ে বলবেন। আপনারা শুনেছেন প্রফেসর ইসলামের ফার্স্ট লাভ ছিল ইজ ইন্টারন্যাশনাল ট্রেড, এবং শেষ দিন পর্যন্ত উনি এই সমস্ত বিষয়তে এবং উনি মনোযোগ দিয়ে গেছেন, এবং ইন্টারন্যাশনাল ট্রেডকে কেন্দ্র করে উনি ইন্টারন্যাশনাল রিলেশনের উপরেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। সেই হিসেবে মুস্তাফিজ, তোমার সময়। ধন্যবাদ, শুভ অপরাহ্ন। আসাদ ভাই বলেছেন 3 জন মহারথীর পরে উনি বলেছেন, তো আমাকে বলতে হয় যে 4 জন মহারথীর পরে আমার এখন বলার পালা। আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি তাদের আলোচনায়। আমার মনে হয় যে আজকে যেভাবে আলোচনাটা সাজানো হয়েছে সেটার প্রেক্ষিত থেকেই আমি আলোচনাটা করব, কারণ আমি আজকের এই আলোচনার জন্য অধ্যাপক নুরুল ইসলামের যে লেখা সেগুলিকে আরেকবার পড়লাম, এবং সেটা পড়ার ফলে আমাদের আজকের যে বাংলাদেশের যেসব ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, সেগুলার যে সাম্প্রতিকতা এবং সংশ্লেষ এবং প্রাসঙ্গিকতা, সেটা আমি আরেকবার অনুধাবন করলাম তার এই লেখা থেকে। তিনি যখন পিএইচডি করছেন হার্ভার্ডে, তিনি সেখানে যাদের সাথে সংস্পর্শে এসেছিলেন, ভেসেলি লিওনটিয়েফ, তারপরে হাভেলার তো ছিলেন তার সুপারভাইজার, এবং পরবর্তীতে তিনি যখন কেমব্রিজে গিয়েছেন সেখানে তিনি পিয়েরো স্রাফা, জগদীশ ভগবতী, যার সাথে তিনি লিখেছেনও বিভিন্ন আর্টিকেল, তো তাদের একটা ছাপ তার মধ্যে আছে। এবং সেখানে সেই ছাপটা আমরা যদি যে নামগুলো আমি বললাম, পিয়েরো স্রাফা হলো এক বামপন্থী আমরা বলতে পারি, আবার জগদীশ ভগবতী কিছুটা আবার খুবই ওপেন মার্কেট এবং লিবারালাইজেশনের পক্ষে, কিন্তু সবটা ছাপিয়ে সে আমরা ছিলাম আদর্শবাদী, আর নুরুল ছিল হলো প্র্যাগমেটিক। এই এই পুরো ওনার লেখার মধ্যে এই প্র্যাগমেটিজম বিষয়টা কিন্তু সবকিছুর উপরে ছাপিয়ে ওঠে, এবং সেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমরা দেখি তাহলে সেখানেও আমরা দেখি যে একটা স্মল ইকোনমি, তাকে বাইরের জগতের সাথে যেতে হবে, এবং তার অভ্যন্তরীণ বাজার ছোট, সুতরাং তাকে বাইরে যেতে হবে। সে বাইরে যাওয়াটা কোথায়? তারা তখন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ঠিক করেছেন যে ভারতের সাথে বাণিজ্যকে আমরা যদি গভীর করতে পারি, এই একটা বড় একটা মার্কেট, এবং এইখানে যদি আমরা যেতে দেখা বা প্রফেসর নুরুল ইসলামের লেখায় আমরা তখন দেখি যে কিভাবে এই আমাদের এই দ্বিপাক্ষিক বাণিজ্যটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এটা কাজে লাগাতে পারি। সেটা ভারত থেকে আয়রন এনে স্পঞ্জ ফ্যাক্টরি করাই হোক, ফার্টিলাইজার ফ্যাক্টরি করা হোক ভারত থেকে সার এনে, অথবা অন্যান্য যেসব তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলেছিলেন। এবং সেইটা করতে যে তার লেখার মধ্যে বেশ কিছু ইস্যু উঠে আসে যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আজকের, তো যেমন উনি বলছেন যে একজন ব্যুরোক্রেট একটা যখন নাকি এটা পাশ হয়ে গেল যে আমরা ভারতের সাথে এরকম একটা বাণিজ্য বিনিয়োগ সম্পর্কে যাব, তখন একজন একটা যদি আমরা করি তাহলে তো এমন একটা সময় আসতে পারে যে এখানের যে আমরা ইন্ডাস্ট্রি করছি সেটার কোনো একটা সমস্যা হচ্ছে, এইটার উছিলায় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। সো আমরা কিন্তু এই ধরনের যে সব বক্তব্য এগুলো কিন্তু আমরা কিন্তু আজকেও দেখি। তো কথাটা হলো যে কোন জায়গায় আমরা বাস্তবতার নিরিখে আমাদের
নিজস্ব শক্তিমত্তাকেও কাজে লাগাবো, আবার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এটাকে ব্যবহার করব। এবং উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি এটা জানতাম না, আমি পড়তে যেয়ে দেখলাম যে উনি বললেন যে যে ওইসব দেশেই দেশে যদি যদি না থাকে, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে সরকারের, তখনই কিন্তু অন্য দেশ এই বাণিজ্য বিনিয়োগ এগুলোর উছিলায় ওই দেশের উপরে কর্তৃত্ব করতে পারে। কিন্তু সেই দেশ যদি ছোটও হয়, কিন্তু তার মধ্যে যদি জবাবদিহিতা, শক্তিশালী সরকার, গণতন্ত্র এগুলো যদি থাকে, তাহলে সেটা হয় না। তিনি তখন মেক্সিকোর উদাহরণ দিলেন ভিজাভি ইউএসএ, তিনি তখন কানাডার উদাহরণ দিলেন ভিজাভি ইউএসএ। সো এই পলিটিক্যাল ইকোনমির এই স্টাডিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আজকে যখন অন্যান্য বাণিজ্যের সাথে সম্পর্কিত যেসব অন্যান্য বিষয় যেগুলো আমরা দেখি, যেমন যে আমি আমদানি প্রতিস্থাপনা করব কিনা, নাকি আমি রপ্তানিমুখী হব, বা আমি যদি এখন ভারতের সাথে যদি একটা বাইল্যাটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি, এটা বাংলাদেশের জন্য ভালো হবে না ভালো হবে না। উনি কিন্তু তার লেখার মধ্যে যেমন লিখেছেন, যেমন এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা লিখেছেন, যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভালো হবে না, কোনো কাজে লাগবে না যদি না আমি বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থা এগুলো সংশ্লেষ না করে আমি আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ গুলোকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না পরিণত করি। খুবই কিন্তু একটা পোর্টেন্ট একটা অবজারভেশন, যেটা আমাদের এখনকার যদি আমি বাস্তবতা যদি দেখি, তাহলে সেই বাস্তবতার সাথে খুবই এটা কাজে লাগে। এবং আমরাও এখনো বলি যে কোনো ধরনের এই বাইল্যাটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কাজে লাগবে না যদি আমি আমার সাপ্লাই সাইড ক্যাপাসিটি যদি আমি বাড়াতে না পারি। আর সাপ্লাই সাইড ক্যাপাসিটি বাড়াতে গেলে আমাকে ট্রেড কানেক্টিভিটির সাথে ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি এবং আমার ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, লজিস্টিক্স কানেক্টিভিটি এগুলোকে কাজে লাগাতে হবে। এই সংশ্লেষ না করলে আমার ওই এফটিএ বা সেপা বলি যাই বলি এগুলো কোনো কাজে লাগবে না। ভেরি ইনসাইসিভ আমার মনে হয় যে কমেন্ট। তারপরে উনি এই যে এখন আমরা ডিভ্যালুয়েশনের কথা বলতে, ডেপ্রিসিয়েশনের কথা বলছি ইত্যাদি, তো সেখানেও 1973-তে যখন নাকি আইএমএফ আসলো এবং এই ডেপ্রিসিয়েশনের কথা ইত্যাদি হলো, ওনার লেখায় থেকে বোঝা যায় যে উনি কিন্তু ছিলেন যে গ্র্যাজুয়ালি যদি আমরা এটাকে করি। এবং পরবর্তীতে উনি বললেন যে যখন ইনফ্লেশন 40% হলো এবং আমাকে ডেপ্রিসিয়েশন করতে হলো 58%, ডেপ্রিসিয়েশন করতে হলো, বললো যে এই যে আমরা যে এই ডিলি ডেলিং করছিলাম, এই ডিলি ডেলিংটা ঠিক হয় না। এবং বাংলাদেশের এখন সাম্প্রতিককালে আমরা যদি সিপিডিরও আমরা রিভিউ দেখি, আমরা গত 5-6 বছর ধরে বলছিলাম যে গ্র্যাজুয়ালি অ্যাডজাস্ট করতে দেন অর্থনীতিকে। হঠাৎ করে এটাকে 30-40% এটা ডিভ্যালুয়েশন করতে গেলে অর্থনীতিতে এটার নানান ধরনের ইনফ্লেশন থেকে শুরু করে নানান ধরনের হবে। দেখেন কত মানে কি ধরনের উনি তখন অবজারভেশন। Hello, we can't hear you. I think আপনার মাইক কি বন্ধ হয়ে গেছে? হ্যালো, আমরা কিন্তু অনলাইনে কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনারা কি দেখতে? আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, এখন দেখতেও পাচ্ছি না। এইসব জিনিসগুলো কিন্তু খুবই আমার কাছে মনে হয়েছে। এই যে দুই অর্থনীতি যেটা নাকি অধ্যাপক রেহমান সোবান এবং নুরুল ইসলাম স্যার তারা বলেছেন, তিনি এই দুই অর্থনীতির একটা খুব সুন্দর আমার মনে হয় যে এক্সপ্লেনেশন দিয়েছিলেন। সেই এক্সপ্লেনেশনটা ছিল যে এই যে ওর যে পাকিস্তানের যে বলতেছিল যে ট্রিকল ডাউন করবে, ওখানে যদি আমরা ইনভেস্ট করি এটা ট্রিকল ডাউন করে ইস্ট পাকিস্তানেও এটার ফলাফল পাওয়া যাবে। উনি কিন্তু আর্গুমেন্টটা নিয়েছিলেন হলো যে ট্রেডের পার্সপেক্টিভ। উনি বলতেছিলেন যে এই দুইটা প্রদেশের মধ্যে ফ্যাক্টর মোবিলিটি নাই, ফ্যাক্টর মোবিলিটি যদি না থাকে তাহলে ট্রিকল ডাউন হবে না। উনি কিন্তু এটাকে
ওই মানে এই দুই অর্থনীতির তত্ত্বটাকে উনি কিন্তু একটা মানে কনসেপচুয়াল ইয়ের মধ্যে আর কি নিয়ে গেলেন। এলডিসি গ্রাজুয়েশনের কথা আসছে, আপনাদের হয়তো খেয়াল নাই যারা অল্প বয়স, তখন কিন্তু অনেকেই বলেছে যে হ্যাঁ এলডিসি এটা তো একটা দরিদ্র দেশের গ্রুপে আমরা যাব। জিম্বাবুয়ে বলছে একটা জাত্যাভিমানের কারণে যে আমরা এলডিসিতে ঢুকবো না, যদিও আমরা ক্রাইটেরিয়াতে পড়ি এলডিসিতে, আমরা এলডিসি গ্রুপে যাব না, এটা জিম্বাবুয়ে বলছে। আজকে জিম্বাবুয়েতে আপনারা দেখেন মানে কিছুদিন আগে বিলিয়ন পার্সেন্টেজ অফ ইনফ্লেশন, বিলিয়ন পার্সেন্টেজ, মানে গিনিস বুক অফ রেকর্ডে খুললেই দেখতে পাবেন। তো কিন্তু আমরা কিন্তু তখন ওইটাতে গিয়েছি, হ্যাঁ। এবং নুরুল ইসলাম স্যার, রেহমান সোহান স্যার, তারা যদি প্ল্যানিং কমিশনে যারা ছিলেন, তারা তখন ওই মানে জাত্যাভিমানের কথা চিন্তা না করে বাংলাদেশের মার্কেট অ্যাক্সেস যে সুবিধা হবে সেটা গিয়েছেন। এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকে মারা যাওয়ার, ওনাকে মেরে ফেলার পর আমরা ডিসেম্বর 1975-এ বাংলাদেশ কিন্তু এলডিসিতে ঢুকেছে। সো আমার মনে হয় যে এই যে একটা প্র্যাগমেটিজম, যেটা নাকি রেহমান সোহান স্যার তার লেখার মধ্যে বারবার উল্লেখ করেছেন, যে মানে আমাদের মধ্যে উনি ছিলেন প্র্যাগমেটিক। এবং ওনার সাথে যখনই আমরা আলোচনা করেছি, একটা সক্রেটিক মেথডে উনি, দেবপ্রিয় মাঝে মাঝে ওইটাকে ফলো করার চেষ্টা করে কিনা জানি না, তো উনি প্রশ্ন করে 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 উনি প্রমাণ ভেতরে সারবত্তা আছে কিনা, যৌক্তিকতা আছে কিনা, এজন্য প্রশ্ন করেন। বাট নট অ্যাটাকিং দ্য পার্সন জিনিস আর কি, এটার মধ্যে অনেকে ব্যালেন্স করতে পারে না, অনেকে দুইটাকে গুলিয়ে ফেলে, হ্যাঁ। তখন যাকে বুঝাইতে যাচ্ছে সে তখন কিন্তু দেখা যায় যে হয়তো ব্যক্তিগতভাবে জিনিসটা নেয়, কিন্তু তিনি কখনোই সেভাবে কিন্তু কখনোই সেটা করতেন না। উনি বুঝতে চাইতেন, আমাকে বুঝাও, তুমি যে এই আর্গুমেন্টটা করছো এইটার পক্ষে যুক্তি কি আছে। যেমন আমি খুবই, আমার কাছে ভালো লেগেছে যে উনি পরবর্তীতে একটা সময় দেখলাম যখন WTO হলো, তখন উনি WTOর বিভিন্ন ইস্যু নিয়ে উনি ইন্টারেস্ট দেখালেন, পড়াশোনা করা শুরু করলেন। উনি এই যে WTOতে যে এগ্রিকালচার আনছে না বড় বড় দেশগুলি, শুধু ইন্ডাস্ট্রি ট্রেড লিবারালাইজেশন আর এগ্রিকালচারে বড় বড় সাবসিডি দিচ্ছে, এই প্রশ্নটা তখন কিন্তু তিনি তুলেছিলেন, যে মানে ট্রেড কিভাবে ফ্রি হয়, এটা যদি ফেয়ার না হয়। আর এটা ফেয়ার হবে তখনই যখন আমরা ইন্ডাস্ট্রির সাথে সাথে এগ্রিকালচার, যেখানে নাকি আমাদের মতো দেশগুলোর একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, সেইটা কেন WTOর এজেন্ডার মধ্যে আসবে না, এই বিষয়গুলো কিন্তু তিনি তখন তুলে ধরেছেন। সো ওনার ওই সব আলোচনাগুলি কিন্তু আজকের যদি আমি লেন্সে যদি দেখি, তাহলে খুবই মানে এগুলো খুবই প্রাসঙ্গিক, যে আমরা কতটুকু কি আমরা মার্কেট অ্যাক্সেস চাইবো আমরা, এবং মার্কেট অ্যাক্সেস দিয়ে আমাদের ডেভেলপমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত ট্রেড ফ্রি না হচ্ছে, এবং এগ্রিকালচারে এই যে সাবসিডি দিয়ে আমাদের মতো দেশগুলো থেকে মার্কেট অ্যাক্সেসটাকে কনস্ট্রেন করে রাখছে, সেই সব বিষয়গুলো। আবার অন্য দিক থেকে উনি এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন এবং এক্সপোর্ট ওরিয়েন্টেশন, ইম্পোর্ট সাবস্টিটিউশনের ক্ষেত্রেও খুবই প্র্যাকটিক্যাল উনি বিভিন্ন ধরনের কথাবার্তা লিখেছেন, যে যেখানে যে ইনএফিসিয়েন্সিকে হারবার করার প্রয়োজনীয়তা নেই, এবং সাপোর্ট হয়তো দিতে হবে। ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টকে উনি একেবারে যে না করেছেন সেটা না, কিন্তু সেটাও টাইম বাউন্ড ভাবে করা ইত্যাদি নিয়ে অনেক কাজ আছে। লাস্টে যেটা আমি বলবো সেটা হলো যে একটা পার্থক্য আমি দেখি, যে ওনার সমসাময়িক যারা প্রফেসর রেহমান সোবহান এবং প্রফেসর আনিসুর রহমানরা ছিলেন, যে মানে গ্লোবালি একটা যে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার যদি না করা হয়, তাহলে আমাদের মতো দেশগুলো পেরিফেরিতে আটকা পড়ে থাকবে, এবং যতই আমরা মার্কেট অ্যাক্সেস পাই, গ্লোবাল আর্কিটেকচার যদি ঠিক না করা হয়, এইটা একটা আর্গুমেন্ট কিন্তু খুবই স্ট্রংলি রেহমান সোবহান স্যার এবং অন্যরা দিয়েছেন। কিন্তু ওনার লেখায় আমি ওই 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 ব্রড যে মানে গ্লোবাল সিস্টেমিক চেঞ্জ, সেটা আমি দেখি নাই। সেটা আমি ভালো মন্দ কথা বলছি না, আমি জাস্ট মানে ইয়ে করছি, কারণ সেটার জন্য যারা ফাইট করেছেন প্রফেসর রেহমান সোবহানের মতো, সেটাও হয় নাই। কিন্তু তাহলে একদিকে হয়তো বলতে হয় যে উনি বোধহয় প্র্যাগম্যাটিকই ছিলেন, যে উনি জানতেন যে এই গ্লোবাল এই 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 বেগিমতকে
কে বোধহয় চেঞ্জ করা বোধহয় যাবে না, সুতরাং তিনি ওই রাস্তায় যেতে চান নাই, বরং যেটা সম্ভব এই সম্ভাবনার মধ্যে হয়তো তিনি সেটা হয়তো থাকতে চেয়েছেন। তো যাই হোক, আমি এর বেশি আর বলবো না। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ করি। তার সাথে অধ্যাপক রেহমান সোবানের রুমে এবং ওয়াশিংটনে তার অফিসে আমাদের সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রত্যেকবারই আমরা কিছু না কিছু শিখে এসেছি তার কাছে, এবং তার সাথে অনেক সময় তর্ক করেছি। এখন মাঝে মাঝে মনে হয় যে হয়তো কুতর্ক করেছি, কিন্তু তারপরও পরবর্তীতে মনে হয়েছে যে স্যারের কথাগুলির মধ্যে হয়তো যৌক্তিকতা আছে এবং এটা বোধহয় আরেকবার চিন্তা করা উচিত। সেইটার প্রতিফলন আমাদের লেখায় কতটুকু আমরা করতে পেরেছি জানি না, কিন্তু তিনি যে দেখা কোনো কিছুকেই প্রশ্নাতীত ভাবে না মেনে না, এই যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের নতুন প্রজন্মের জন্য সেটা আমার মনে হয় প্রণিধানযোগ্য। ধন্যবাদ দেবপ্রিয়। Thank you, Mustafiz. That was a brilliant exposition of Professor Nurul Islam's thoughts in the current context. এবং ইন্ডো-বাংলা সম্পর্কর ক্ষেত্রে যেমন এটা সত্য, আমাদের যে মুক্ত বাণিজ্যাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে সেটাও সত্য, আমাদের যে এলডিসি-তে অংশগ্রহণের ব্যাপারেও সত্য, আমাদের সেই অর্থে যে বাণিজ্য মানে সেই অর্থে আমদানি প্রতিস্থাপনমূলক শিল্পায়নের ক্ষেত্রে সত্য, এবং WTO-র ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি এসছে কৃষিকে অন্তর্ভুক্ত করার বিষয়, খুবই মানে প্রাসঙ্গিকভাবে একটা ব্যাখ্যা আমাদের কাছে এসছে নতুন ভাবে দেখার। এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে যেই কথাটা মির্জা সাহেবও বলেছিলেন যে ধীরে ধীরে টাকার মূল্যমানকে ঠিক করার বিষয় একসাথে না করা, সেই অভিজ্ঞতা গুলো আসলো। এবং ওনার যে সর্বোপরি একটা সেই অর্থে সংশয়বাদী মন ছিলেন, এবং যেটা যুক্তিতর্কের ভিতর দিয়ে বোঝার শক্ত সামর্থ্য কতখানি বুঝতে চাইতেন সেটা তো আমাদের সকলের মনে আছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি যাদেরকে লাইনে ধরে রেখেছি তাদের প্রতি আমি ক্ষমা প্রার্থনা করছি, বিশেষ করে যারা বাংলাদেশের পূর্ব দিকে আছেন, সেটা কারণ তাদের জন্য মধ্যরাত্রি এসে গেছে, এবং বিশেষ করে ডক্টর রুশিদুল ইসলাম রহমান তার ভিতরে অন্যতম, এবং ওনাকে আমরা কথা বলার জন্য অনুরোধ জানিয়েছি। রুশিদান আপা আছেন তো? ছবি দেখছি, মাইক্রোফোন যেটা যদি আনমিউট করেন, ইফ ইউ কাম লাইভ। আছে। হ্যাঁ, চেহারা দেখবো না আমি তো ভিডিও অন রেখেছি, দেখা যাচ্ছে না। এইটা এখন এসছেন। হ্যাঁ, এখানে আমার এখানে কেন আসছে না? হ্যাঁ, আচ্ছা। রুশিদান আপা, আপনি তো শুনলেন আজকে যে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা যেটা হচ্ছে, আমরা একটা থিম্যাটিক্যালি যাওয়ার চেষ্টা করেছি। এবং যদি আমি মনে করি প্রফেসর নুরুল ইসলাম সাহেবের স্বাধীনতা উত্তরকালে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং যেটা সাম্যের কথা উঠেছে সেগুলি তো ছিলই। এগুলির বর্তমান পরিস্থিতিতে ব্যাখ্যা করার সুযোগ কতখানি আছে আপনার নিজের প্রফেসর নুরুল ইসলামের লেখার পঠন থেকে, শিখন থেকে? আমরা বর্তমান প্রাসঙ্গিকতাগুলো যদি একটু বলেন, আপনার যে কোনো আপনার তো বিভিন্ন এলাকাতেই এখানে গবেষণা আছে, তো আজকে সন্ধ্যার জন্য কি বলা যেতে পারে বলে মনে করেন? আপনি যদি বলেন মিনিট 10-এর ভিতরে। ধন্যবাদ দেবপ্রিয়, ধন্যবাদ সিপিডি কে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর যারা এখানে উপস্থিত আছেন সুধীজন, অবস্থান অনুযায়ী সবাইকে সুপ্রভাত বা শুভ সন্ধ্যা বা বিকেল। আমি অধ্যাপক নুরুল ইসলামের তার গবেষণা প্রবন্ধ এবং গ্রন্থ এগুলোর মুগ্ধ পাঠক, এবং বিআইডিএস এ তার উত্তরসূরি হিসেবে কিছু মন্তব্য করব। এবং এই মন্তব্যের ভিত্তি হবে প্রধানত আমি তার যেসব প্রবন্ধ, গ্রন্থ ইত্যাদি পড়েছি সেগুলোর সাথে বর্তমান যে পরিস্থিতি, যে বিশ্বত দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, বেকারত্ব, গ্রামীণ জীবনে
পেশাগত পরিবর্তন ইত্যাদির সাথে কিছুটা সম্পর্কিত করবার চেষ্টা করব। আমার নিজের জ্ঞানের বিষয়গুলো এখানে তুলে না ধরে আমি চেষ্টা করব তার কাছ থেকে যা শিখেছি সেগুলোর সাথে এগুলোকে সম্পর্কিত করা। শুরুতে আরেকটা কথা একটু উল্লেখ করি, সেটি হচ্ছে সিপিডি থেকে একটি তালিকা দেওয়া হয়েছে প্রফেসর ইসলামের গ্রন্থের, যেগুলো প্রকাশিত হয়েছে। সেখানে আমার মনে হয় আরো কিছু সংযোজন করা যায়। তার সম্পাদিত কিছু ভলিউম আছে, প্রবন্ধ সংকলন, যেগুলো পিআইডি আমলে প্রকাশিত হয়েছিল, ছাপা হয়েছিল। বিআইডিএস গ্রন্থাগারে এখনো কপি আছে, আমি জানি না আমি ছাড়া আর কেউ সেগুলোতে হাত দিয়েছে কিনা, কিন্তু সেগুলো যদি বিআইডিএস অনলাইনে তুলে দেয় তাহলে আমাদের তরুণ গবেষকরা সেগুলো পড়তে পারবেন, উপকৃত হবেন। আমি সেই অনুরোধ রাখবো বিআইডিএস এর কাছে। সেগুলো এই তালিকাতেও আমরা আসলে অধ্যাপক নুরুল ইসলামের গবেষণার যেসব প্রকাশনা আছে তার একটা সম্পূর্ণ তালিকা প্রকাশ করা আমাদের খুবই উচিত হবে। সেখানে বই, প্রবন্ধ সংকলন, পেপার, বিভিন্ন জার্নালে প্রবন্ধ, এগুলো সবই থাকা উচিত আমার মতে, এবং কিছু যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে আমরা সবাই যে যার মতো একটু একটু যোগ করছি। শুরুতে সবাই একটু স্মৃতিচারণ করেছেন। আমার সাথে অধ্যাপক নুরুল ইসলামের একটি দূরত্ব ছিল। আমি সবসময় জ্ঞানী ব্যক্তি, খ্যাতিমান ব্যক্তিদের থেকে দূরে থাকাটাই নিরাপদ বোধ করি, কিন্তু উনি নিজে আমার যখন কোনো দেখা হয়েছে, কোনো সেমিনারে পেপার উপস্থাপন করেছি বা মন্তব্য করেছি, উনি বিশেষ উজ্জ্বল দৃষ্টিতে প্রশংসা করেছেন। এটি আমার জীবনের একটি পরম প্রাপ্তি। বিশেষত সিপিডির দু একটি সেমিনারের কথা আমার মনে আছে, যেখানে এই ধরনের মন্তব্য করার পরে উনি খুবই প্রশংসা করেছিলেন যে এত যথোপযুক্ত মন্তব্য হয়েছে। তার সাথে আমার গবেষণার সূত্র ছিল গ্রামীণ যে ক্ষুদ্র শিল্প বা মাইক্রো এন্টারপ্রাইজ, সেগুলোর বিষয়ে একটি গবেষণা নিয়ে। সেটিতে যাওয়ার আগে আমি একটু তাত্ত্বিক বিষয়ে তার যে অবস্থান এবং তার সাথে বর্তমান বাংলাদেশের যে বৈষম্য, যে দারিদ্র্য, যে বেকারত্ব, এইসব সমস্যার বিশ্লেষণের একটা প্রেক্ষাপট পাই, সেটা একটু তুলে ধরব। তিনি কিন্তু তার সব গবেষণাতেই, আগেও প্রফেসর মুস্তাফিজ বলেছেন, তিনি শুধু তথ্য উপস্থাপন করেননি, তিনি তথ্যটাকে তাত্ত্বিক প্রেক্ষাপটে উপস্থিত করেছেন, যাতে আমরা সেটা থেকে সুষ্ঠু নীতিমালা বের করে আনতে পারি। সেই তাত্ত্বিক অবস্থানের মধ্যে উপস্থিত না করলে এটা করা সম্ভব হয় না। যেমন আমরা এখন কিন্তু সবাই জানি বাংলাদেশে বৈষম্য বাড়ছে, এটার উপরে তথ্য আছে, সেগুলো তুলে ধরছে, এবং সাধারণভাবে আমরা বলি ধনীরা সম্পদ পাচার করছে, ধনীরা ঋণ খেলাপি হচ্ছে, সেই কারণে এই অবস্থা ইত্যাদি। কিন্তু আমরা তথ্য দিয়ে ঠিক কোন কারণগুলো এই বৈষম্যতে কতটা কন্ট্রিবিউট করছে, এই জিনিসটা কিন্তু আমরা এখনো বিশ্লেষণ করিনি। অথচ অধ্যাপক ইসলাম যখন তার দুই অর্থনীতির তত্ত্ব প্রণয়ন করেছিলেন, সেটা কিন্তু শুধু দুই অঞ্চলের মধ্যে যে আয়ের বৈষম্য সেটা বলেননি, সেই আয়ের বৈষম্য কেন হয়েছে, সেটা যে শুধু আমাদের এই পূর্ব অংশে সম্পদের দারিদ্র্য, শুধু সেই জন্যে তো না, উনি সেটাকে বাণিজ্য নীতি, সেই আমলে পাকিস্তানে যেটা গ্রহণ করা হয়েছিল, শিল্পায়নের যে সংরক্ষণ ভিত্তিক নীতি নেওয়া হয়েছিল, সেগুলোর ভিত্তিতে উনি বিশ্লেষণ করেছেন। তার দু একটি 60-এর দশকের প্রবন্ধ যখন পিআইডি সময়কালে উনি প্রণয়ন করেছেন, সেগুলো পড়ে আমি তো মুগ্ধ এই জন্যে যে উনি এই বৈষম্যটিকে দুই অর্থনীতির তত্ত্বে উন্নত করার জন্য তথ্যগুলো শিল্পায়নের যে ভিত্তি, শিল্পায়নের যে প্রক্রিয়া, যে নীতি, সেগুলোর সাথে কিভাবে উনি সম্পর্কিত করেছেন। দেখিয়েছেন যে সংরক্ষণ ভিত্তিক যে শিল্পায়ন নেওয়া হয়েছিল পশ্চিম পাকিস্তানে, সেটা থেকে তারা লাভবান হয়েছে ঠিকই, কিন্তু সেটার যে ব্যয় সুবিধা বা আসলে যেটা হয়েছিল ব্যয় অসুবিধা, সেটার ফলেই সম্পদ স্থানান্তর হচ্ছিল সেই সংরক্ষণ দেওয়ার জন্য পূর্ব পাকিস্তানের এলাকা থেকে, কৃষি থেকে উদ্বৃত্ত তখন সেখানে স্থানান্তর করা হচ্ছিল। কৃষি পণ্য, পাট রপ্তানি করে যে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করছিলাম, সেটা সেখানে স্থানান্তর করা হচ্ছিল, সেই কারণে এই বৈষম্য বেড়ে যাচ্ছিল। সুতরাং আমাদেরকেও এখন যদি বাংলাদেশে বৈষম্য বাড়ছে এটার কারণ বিশ্লেষণ করতে হয়, তাহলে শুধু সামগ্রিক একটি তথ্য দিয়ে হবে না।
যেটা করতে হবে, খাত ভিত্তিক কিভাবে বৈষম্য বাড়ছে, কেন কৃষি থেকে শিল্পে স্থানান্তর হচ্ছে সম্পদ বা সারপ্লাস, এবং শিল্পে দক্ষতা বা অদক্ষতা কিভাবে এই বৈষম্যকে আরো বৃদ্ধি করছে। সেটা শুধু শিল্প খাত সামগ্রিকভাবে নয়, শিল্প খাতের বিভিন্ন উপখাত এবং বিভিন্ন উপখাতের প্রত্যেকটি উদ্যোগ, প্রত্যেকটি কারখানা নিয়ে কিন্তু প্রফেসর ইসলাম যখন তার গবেষণাটি করেছিলেন আলাদাভাবে গবেষণা করেছেন। দেখা গেছে একই উপখাতে কিছু কারখানা, কিছু উদ্যোক্তা হয়তো দক্ষ কিন্তু অধিকাংশই অদক্ষ, যার ফলে পুরোটা মিলিয়ে একটি ব্যয় অসুবিধা দেখা দিচ্ছে। সেইভাবে আমাদের এখনকার বৈষম্যকেও বিশ্লেষণ করতে হবে। সেটা করতে গিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই বৈষম্য তৈরি হওয়ার পিছনে একটি বড় কারণ হচ্ছে কর্মসংস্থান। বেশি উৎপাদনশীল কর্মসংস্থান আমরা করতে পারছি না। আমাদের কর্মসংস্থান কিছু না কিছু তো করতেই হচ্ছে, কারণ সব দরিদ্র মানুষ বেকার বসে থাকতে পারে না। সুতরাং তারা কিছু না কিছু স্বকর্মসংস্থান করে, অতি স্বল্প মজুরিতে হলেও তারা মজুরি শ্রমে সময় বিনিয়োগ করে, কিন্তু তার ফলে তাদের দারিদ্র দূর হয় না, বৈষম্য বাড়তে থাকে। এই বিগত HIES এবং লেবার ফোর্স সার্ভের কিছু প্রাথমিক তথ্য BBS প্রকাশিত করেছে। সেখানে দেখা গিয়েছে যে কৃষি থেকে শিল্পে যেখানে শ্রমশক্তি স্থানান্তর হওয়া উচিত উৎপাদনশীলতা বাড়াবার জন্য, আয় বাড়াবার জন্য, মজুরি বাড়াবার জন্য, তার বদলে এই 2022 সালের জরিপে দেখা যাচ্ছে যে আগের তুলনায় কৃষিতে শ্রমের অংশ বেড়ে যাচ্ছে। তার অর্থ বেশি উৎপাদনশীল কর্মসংস্থান হচ্ছে না, সেই কারণেই বৈষম্য বাড়ছে। কিন্তু সেটারও আবার আরো উপখাত ভিত্তিক বিশ্লেষণ দরকার। BBS এখনো পুরো তথ্য দেয়নি, সেই কারণে সেগুলো এখনো করা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু এখন আমাদের সময় হয়েছে আসলে এই বিশ্লেষণে বিভিন্ন শ্রেণীর জন্য যে আলাদা আকাঙ্ক্ষা সমীকরণ, আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির সমীকরণ, সেগুলোকে আলাদাভাবে নিয়ে একত্রিত করে মডেলিং করে আমাদের দেখতে হবে যে কোত্থেকে কোথায় সম্পদ যাচ্ছে, কোথায় আয় বাড়ছে, কোথায় বাড়ছে না, এবং কিভাবে বৈষম্য বাড়ছে। এবং এটার করা যে খুব জরুরি, তার একটি উদাহরণই হচ্ছে, বড় উদাহরণই হচ্ছে যখন 60-এর দশকের শেষ দিকে দুই অর্থনীতির তত্ত্ব হলো, অধ্যাপক সোভান এখানে আছেন, প্রফেসর ইসলামকে তো আর ধরা যাচ্ছে না, সেটি যখন হয়েছিল তখন সেই বৈষম্য কিন্তু শ্রেণী বৈষম্যের সাথে আমি মনে করি প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। ধনী শ্রেণী ছিল পশ্চিম পাকিস্তানের পুঁজিপতি শিল্পপতিরা, এবং দরিদ্র শ্রেণী ছিল আমাদের এই অংশের কৃষিজীবী এবং শ্রমজীবীরা। সুতরাং তখন শুধু পশ্চিম এবং পূর্বের মধ্যে বৈষম্যটা বিশ্লেষণ করলেই আমরা বৈষম্যের বিশ্লেষণ পেয়ে গেছি। এখন কিন্তু বৈষম্যের বিশ্লেষণ করতে হলে সেইভাবে হবে না, আমাদের শ্রেণীভেদে বৈষম্যগুলো কেন হচ্ছে সেই বিশ্লেষণে যেতে হবে। এবং সেটা যদি যথাসময়ে করে যথাসময়ে নীতি গ্রহণ না করতে পারি, তাহলে কি পরিস্থিতি হতে পারে, চরম একটি পরিস্থিতিতে আমরা পড়তে পারি। সেটি তো পাকিস্তানের সেই আমলের পরে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন, তার উদাহরণ থেকে বোঝা যাবে যে বৈষম্য রেখে আমরা কখনোই একটি কল্যাণমুখী সমাজ তৈরি করতে পারবো না, এবং সেখানে প্রবৃদ্ধিও যে কোনো কারণে যে কোনো সময় থমকে যেতে পারে। কাজে আমরা প্রবৃদ্ধির পথে হাঁটবো, এটাও খুব নিরাপদে যে আমরা পারবো বৈষম্য দূর না করলে সেটা হতে পারবে না। এবং এই গবেষণা আমাদের নিজেদেরই করতে হবে, কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো বৈষম্যকে এখনো একটি মারাত্মক সমস্যা হিসেবে স্বীকার করতে রাজি না। রাজি হলেও তারা এই ধরনের মারাত্মক সমস্যাগুলোকে কিছুটা নিরীহ এবং সহজ পাঠ তৈরি করে সেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন বৈষম্যের বদলে শেয়ার্ড প্রসপারিটি, শেয়ার্ড প্রসপারিটি শব্দটাই সেই তীক্ষ্ণতা নেই যেটা বৈষম্য শব্দটিতে আছে। সুতরাং আমাদেরকে আমাদের মতো করে শব্দ চয়ন করে, আমাদের মতো করে তত্ত্ব ও তথ্য চয়ন করে গবেষণা করতে হবে, করে খুব সত্বর এমন নীতি নেওয়া উচিত যে এই বৈষম্য বৃদ্ধিটা উল্টো দিকে যেতে পারে।
এবারে আমি আবার একটু অধ্যাপক ইসলামের সাথে আমার স্মৃতির বিষয়ে চলে যাই, কিভাবে আমি তার সাথে মাইক্রো এন্টারপ্রাইজের বিষয়ে একটি গবেষণাতে এই ধরনের এমপ্লয়মেন্ট ইত্যাদি বিষয়ে গবেষণা করেছিলাম। উনি যখন 2000 সালের পরে কোনো এক বছরে ঢাকায়, তখন আমাকে, আমি তো দূরে দূরে থাকতাম, আমাকে ডেকে পাঠালেন, রুশিদা না আসো, কথা আছে। তো গেলাম, বললেন একটা গবেষণার কাজ করে দিতে হবে, সময় আছে। উনি সবসময় বিআইডিএস এ আমরা কনসালটেন্সি করছি, গবেষণাতে সময় দেই না ইত্যাদি অভিযোগ করতেন। আর কাজে আমি বললাম অবশ্যই সময় আছে। তখন উনি বললেন যে একটি গবেষণা কাজ তোমার একজন পরিচিত অমুককে দিয়েছি, নামটা আমি বলবো না, সে তো করে দিচ্ছে না শেষ, ওটা তোমাকে করে দিতে হবে। মহা মুশকিল। এইসব বিষয়ে আমার অবস্থান কিন্তু খুব পরিষ্কার, আমার সহকর্মীর কাজটি আমি নিয়ে করতে পারবো না। তাকে আমি বললাম পরিষ্কার ভাবে যে এটা তো আমার পক্ষে সম্ভব না, আপনি বারবার অনুরোধ করবেন না। উনি আর অনুরোধ করেন না। তখন আমি বুঝে গেছি এরপর তিনি তো আর আমার মুখ দর্শন করবেন না। কিন্তু আমার ভুল হয়েছিল। মহৎ লোকেরা, উদার লোকেরা, আমি যদি একটি যৌক্তিক অবস্থান নেই, তারা কিন্তু বিরক্ত হন না। উনি তার কিছুদিন পরেই আমাকে আবার যোগাযোগ করেছেন, বলেছেন যে মাইক্রো এন্টারপ্রাইজ সম্পর্কিত একটি গবেষণা নতুন করে আমরা শুরু করছি, তুমি আমাকে করে দাও। করে দিয়েছিলাম। উনি পছন্দ করেছিলেন, তার একটি সম্পাদিত সংকলনে সেটির অংশ বিশেষ অন্তর্ভুক্ত করেছেন। সেখানে আমরা দেখেছিলাম যে গ্রামে নন ফার্ম জাতীয় কাজকর্ম শুরু করতে হবে। সেটা কিন্তু অনেক আগের কথা, এখন থেকে প্রায় 20 বছর আগে। তখন থেকেই মনে হয়েছিল যে শুধু কৃষি দিয়ে উৎপাদনশীলতা, কর্মসংস্থান বাড়বে না। এবং সেই পথে কিন্তু অধ্যাপক ইসলাম অনেকদিন পরে ইফপির গবেষণার অংশ হিসেবে সেই পথে কাজ শুরু করেছিলেন এবং সেখানে তার গুরুত্বপূর্ণ অবদান আছে। সব মিলিয়ে আমি বলবো যে তার কাজে আমার মুগ্ধতা এই জন্যে যে তিনি সবসময়ই, আগেও বলা হয়েছে, প্র্যাগমেটিক, এবং আমাদের মতো যারা, তখন আমি তরুণ ছিলাম, সেই সময়ে আমাদেরকে তিনি যথেষ্ট উৎসাহ দিতেন, সব ব্যাপারে প্রশংসা করতেন। আমাদের জন্য এটি একটি বিরাট প্রাপ্তি। আমি বলবো আমাদের তরুণ গবেষকরা যে যে প্রতিষ্ঠানে আছেন, সিপিডি, বিআইডিএস, সর্বত্র, তারা যেন এই পুরনো প্রবন্ধগুলো, অধ্যাপক ইসলামের পুরনো গবেষণাগুলো আবার পাঠ করেন। যতবার পুনরায় পাঠ করব আমরা, ততবার আমরা শিখতে পারবো এবং এই শেখার ভিত্তিতেই আমরা আমাদের নতুন গবেষণার জন্য কি গবেষণা করব হাতড়াতে হবে না। তরুণরা এখান থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবেন যেগুলো নিয়ে গবেষণা করতে পারবেন। এবং আমরা, অধ্যাপক ইসলাম এখানে থাকলে আমি তাকে বলতাম তার কাছ থেকে যে স্নেহ আমি পেয়েছি, তার বদলে আমরা তাকে এখন শ্রদ্ধার্ঘ জানাচ্ছি। এখন তো সামনে নেই, আমরা তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধার্ঘ এই নিবেদন, আমাদের শ্রদ্ধার্ঘ এইভাবেই আমি জানাচ্ছি। আমরা চেষ্টা করব আপনি যে ধরনের উচ্চমানের গবেষণা আমাদের কাছে প্রত্যাশা করেছিলেন, আমরা যেন, আমার আর বেশি কিছু করবার হয়তো বাকি নেই, কিন্তু তরুণরা যেন সেরকম উচ্চমানের গবেষণা করতে পারে। আপনি বিআইডিএস কে একটি বিশাল উচ্চতায় উচ্চমানের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছিলেন। আপনি সবসময় বিআইডিএস এর খোঁজ নিতেন, কি গবেষণা হচ্ছে, বিডিএস কি সময় মতো পাবলিশ হচ্ছে, কেন 6 মাস পিছিয়ে আছে। আমরা একটু অপ্রস্তুত হতাম, কিন্তু এই প্রশ্নগুলো খুবই জরুরি ছিল, আপনি করেছেন। আমরা চেষ্টা করব বিআইডিএস কে সেরকম উঁচু মানের স্তরে নিয়ে যেতে, এবং এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আপনার প্রতি শ্রদ্ধার্ঘ জানাচ্ছি। আমি আর বেশি কথা বলে সবার ধৈর্যচ্যুতি ঘটাবো না। সবার মনোযোগের জন্য ধন্যবাদ সবাইকে। দেবপ্রিয়, আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। রুশিন্দন আপু, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই একটা খুবই সুবিন্যস্ত একটি আপনি বক্তব্য দিলেন, এবং আপনার যে কথাটি আমার মনে খুবই দাগ কাটে, সেটা হলো প্রফেসর নুরুল ইসলামকে পুনঃপাঠ দরকার বর্তমানের বাস্তবতা বোঝার জন্য, এবং সেক্ষেত্রে শ্রমশক্তির যে কাঠামোগত রূপান্তর, বৈষম্যের বিশ্লেষণ, অকৃষি খাতের গুরুত্ব এবং প্রবৃদ্ধির জন্য, টেকসই প্রবৃদ্ধির জন্য বৈষম্য নিয়ন্ত্রণ কতখানি গুরুত্বপূর্ণ, সবগুলো বিষয় আপনি নিয়ে এসছেন। এবং যে কথাটা সকলেই বারবার বলছে, মুস্তাফিজও অনেকক্ষণ বলে গেল, সেটা হলো যে
এই দুই অর্থনীতির ধারণাকে কিভাবে একটি তাত্ত্বিক ভিত্তির উপরে দাঁড় করানো যায় সেই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে আপনি এসেছেন। থ্যাংক ইউ রুশিদা আপা, এবং এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি এখন আর দু একজনকে এখানে আমার আমন্ত্রণ অবশ্যই জানাতে হবে, বিশেষ করে পরিবারের পক্ষ থেকে, এবং প্রফেসর রেহমান সোবানকে একদম শেষ কথা বলার জন্য ডাকবো। তো আমি প্রথমে তৌফিক ভাইকে ডাকি, অ্যাম্বাসেডর ডক্টর তৌফিক আলী, তারপরে রোমিনের কাছে আসবো। অ্যাম্বাসেডর ডক্টর তৌফিক আলী বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং পরিবারের সদস্যও বটে। তৌফিক ভাই, আপনার। ধন্যবাদ দেবপ্রিয়। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ দেবপ্রিয় এবং ফাহমিদা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেন আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু ইংরেজিতেই বলি কারণ আমার জন্য একটু সুবিধা হবে বিদেশে থেকে। আচ্ছা, my views of Professor Islam are clouded by my personal association with him. As a close relative, I see him through a different lens than most of the speakers that I have heard on other memorials of the great man. My remarks will cover both my personal association as well as my perception of his role during the period with the government of Bangladesh. I first met him when he chaired the Viva board at the time of my entrance into Dhaka University Economics Department. Next to him were Professor Rahman Subhan and Professor Shah Jahan. As I entered and sat down, he looked at my papers and turned to Professor Subhan and said that he had no questions. Professor Subhan then asked just one question, whether I had considered any other options apart from the economics department. I answered that I had, but I had decided to study economics. Professor Islam said I could leave, and that was the end of my interview. That was in 1964. I was not fortunate enough to have been taught by him, as he left the department for other opportunities by the time my classes began. After his sister-in-law and I got married in 1970, I got an opportunity to see him up close. There was a general impression that he was the brightest product of Dhaka University ever. It was only gradually that I began to understand why. 1970 was a period when he was intensely busy. I'd already joined the government in 1968. He had rented a house on Dhanmandi Road number 8, which was very close to my father-in-law's house, which was on Road 7. Occasionally, when I was in Dhaka, my wife and I would go to his home. There were several occasions when I did not enter, or having entered would soon leave when an Army League leader would be there. On the occasions that I saw him, he said that he was working on giving the economic implementation plan for the 6 points. He told me that he was not alone in the process, as Professor Rahman Subhan and many others all worked together. In answer to my question, he clarified that implementation of the 6 points on the economic side meant effective breakup of Pakistan. On the 7th of March, 1971, I was in Dhaka and had gone to the old race course to hear Bangabandhu speech. I later learned that Professor Islam had also gone to the old race course to hear the speech. On the 8th of March, I left Dhaka to rejoin my posting as subdivisional officer of Bhola. On the 20th of March, I returned to Dhaka as my wife was expecting our first child. On the 25th night came the crackdown. In view of Professor Islam's close association with Army League leaders, the family worried about him and he felt that he had to leave. He decided to leave, leaving his wife and family with his father-in-law. Accompanied by his friend Obaid Jagirdar,
he adopted a disguise, wearing a lungi and shirt, and left for Akhaura. That is all we knew then. It was much later that I heard from Obai Jagirdar exactly what happened as they crossed the border, went into Agartala, and later on moved westward. He stayed in India for a few weeks, after which he went to Yale University. His family joined him sometime later. Using Yale as his base, he was very active in lobbying in the US for Bangladesh. It was always his intention to return to an independent Bangladesh, which he did as soon as he possibly could after the 16th of December 1971. At that time, commercial air traffic had not resumed, and it was extremely difficult for him to come over. At this stage, perhaps I should move on to his activities following 1972. As I was posted in Dhaka, it was easy for me to keep track of his activities then. After Bangabandhu returned to the country, Professor Islam's role took on a different perspective. He soon began forming the Planning Commission as its first deputy chairman, with Bangabandhu as the chairman. His close associates, Professor Rahman Subhan, Musharraf Hussain, and Anisur Rahman, joined him as members. Many well-known economists also joined the Planning Commission in other positions, such as division chiefs or joint chiefs. It became an extremely powerful body in the new country. I've seen Professor Islam with Bangabandhu on several occasions, especially during the early period of about 8 months when Bangabandhu's office was in the old Ganabhavan, which is now part of the Foreign Service Academy. Professor Islam was a frequent visitor to discuss different issues with Bangabandhu. I was also fortunate to observe Professor Islam with Bangabandhu during many of the latter's trips abroad. Whenever an economic issue came up and he needed advice, he would ask for the professor. That is how he addressed Professor Islam. I recall a trip to the former Yugoslavia and to Ottawa for the Commonwealth Heads of Government Summit in July 1973. In the former Yugoslavia, Bangabandhu was also taken to President Tito's then private island of Brioni, where he spent 2 nights. It was a remarkable visit, with Professor Islam egging on Bangabandhu to ask some delicate questions of President Tito. One question related to whether as to how President Tito held the former Yugoslavia together, given the many ethnic and divisive forces over there. President Tito then replied he had managed to bring them all together, but he did not hold out much hope for the future. Only later we realized how true his prediction was. A question that intrigued me quite a bit was why he left academia to become the deputy chairman of the Planning Commission of the newly independent Bangladesh. He never gave me a clear response. My own observation is that he wanted to see if the economic policies he advocated could be implemented in the new country. This was a challenge to him, and he went ahead in the best way he could to implement his ideas. There were fascinating developments on the economic side. For instance, the first input-output model of the economy of Bangladesh were developed during that period. The first 5-year plan was written, which has been referred to in the discussion today, was written during his period. It was unfortunate that the oil crisis and increase of oil prices upset many of the plan's underlying assumptions.
Also, in the introduction to the plan, it was written that the implementation of the plan required, you might say, a dedicated group. I believed he realized too late that political compulsions of the plan sort of forced the leadership to choose routes that would not be the ones economists would recommend. It's also possible that a further problem he faced was Planning Commission's relationship with the bureaucracy. Not having worked in the government earlier, the economists of the Planning Commission perhaps did not appreciate that even the best policies could be undone at the implementation stage. The bureaucracy must absorb and implement those economic policies. Let me fast forward to 1983. That was a time when I went to Boston University for the PhD program and met the late Gustav Papanek, a professor of the economics department. Papanek was a member of the Harvard group that was given the task of assisting the new country of Pakistan in developing economic policies, just as the late Rosenstein Rodan was part of the MIT group that went to assist India. It was from Papanek that I got a picture of Professor Nurul Islam from Western Eyes. They held him in high esteem and were wary of Professor Islam's comments on the work of the team developing the first 5-year plan of Pakistan. He had a vast network of famous economists as friends. Some of his class friends from Harvard, others were those who he had collaborated with at some stage. I'm not aware of any other economist from Bangladesh who was friendly with such a vast number of well-known economists. Over the last few years, he and I would talk almost daily over phone whenever I was in the US, or communicate over email at other times. He was deeply interested in the developments in the country, particularly on the economic side. He would ask very pointed questions, testing the veracity of the statements I would make. His intellect was so sharp that he could easily go into the substance of issues and analyze them from fundamental concepts in economics. If I sent him any paper or write-up, he would immediately read it and let me know the gist, the main themes of the paper, and whether he agreed with them. This was a remarkable ability, which I greatly admired. In conclusion, I will just say that we have lost a brilliant mind and I personally have lost someone with whom I used to interact a great deal, particularly over the last few years. And I deeply regret that the country did not use his talents even more than what it has. Debapriya, are you still there? I'm listening to you with rapt attention. Okay, thank you. I think that's all I have to say. Thank you very much. That was Ambassador Dr. Tawfiq Ali. Thank you very much, Tawfiq Bhai, for relating it to your own personal acquaintances with Professor Nurul Islam, as well as you have seen him after independence, not only within the country, but also abroad. And thank you for also analyzing the context within which they all operated in the post-independence period. I mean, the Planning Commission of that time. Thank you. We all agree that we have lost a brilliant mind. I'm going to conclude soon because I have almost lost all my speakers at this moment. They have gone ahead with their other evening engagements, and I can see it is already deep evening in Australia, and also people are going to start their day in United States.
So I will now bring in Dr. Nurul Islam, the daughter of Professor Nurul Islam. As I mentioned earlier, Rumin is herself is an economist of own repute, and she is with us today along with her daughter, and we are very happy to welcome her to share some of her thoughts. I know that it is quite a difficult moment, and you may have gone through this experience a couple of times by now, but nonetheless, if you share a couple of thoughts, a couple of sentences, that would be much appreciated. And then I will move on to Professor Rehman Soban for closing the discussion today. Thank you. Rumin, the floor is yours. Thank you. আশা করি আপনারা কিছু মনে করবেন না আমি যদি ইংলিশে কথা বলি. So that's what I'll do, and I'll keep it short. আমি তো আপনাকে ইংরেজিতেই ডাকলাম. Okay, that's true. Thank you. So first, I really want to thank very much Shankar Rahman and CPD for organizing this really wonderful event in honor of my father. It was really nice to hear so many people speak about him from different perspectives and from different time periods, and not just with respect, but with fondness. And I found that very touching, really. And the different expositions really highlighted what I saw in daily conversations with my father, his wide-ranging interests. I mean, in various areas of economics, but not just economics. You know, my father was a voracious reader. He read about history, culture, the origin of nations, biographies. He really had an insatiable curiosity about the world, about the economics of everything he saw around him. And, you know, he always was seeking answers to problems and issues that he saw around him. But I think you all know that because you spoke of different times when you saw him do this. And the one thing I remember that really helped me, and I think many of our family members as well, was that he had a really great capacity to argue different points of an issue. He would ask you the right questions and argue so that you could get to the truth of the matter, or as close to truth as one could. And if I was ever able to convince him of my point of view, I would feel very, very proud. And I can tell you that, you know, my daughter who was here, I think she may have left now for most of the time. And you know, we've had so many conversations with him. We are so proud and so lucky to have had this man, you know, as a father, a grandfather, and a teacher. Very, very lucky. So I just want to end with that, and thank you again. Thank you, Rumin, for that very personal, you know, reflection, and we can all can associate ourselves with your feeling very much, because we have had the, you know, the good fortune of knowing him. Thank you very much for that, and I'm pretty sure that he will be with us for many, many more decades through his work and our memories along with that. Sir, let me invite Professor Rehman Soban to make a closing statement. Sir, the floor is yours. Thank you, Debapriya. Now that I am fully awake and sort of preparing for the day, perhaps I am the most alert amongst you to keep the discussion going. But obviously, since you are all at different times, both in Dhaka and further east, I will try to keep this limited. First and foremost, amongst everyone present here, in present and past engagements, perhaps no one has been associated with Nurul Islam and has been so closely associated with him in all facets of his life as I have. I mean, since I came to know him when I joined as a teacher in October 1957, this means that I have probably even known him longer than Mrs. Nurul Islam, who got married just a few months after I joined the university and actually could attend that wedding.
But more important is that I could see many facets of him. First is the academic. Then, whilst he was an academic, his engagement in the political economy of economic analysis, as we got engaged with the debates on disparity and the conceptualization of the two economy argument. Then direct engagement from being engaged in political economy as academics to become political economists engaged directly in the political process in the service of Bangabandhu. And then finally, in our days abroad, being able to reflect on those experiences, to see him depart for the international community, becoming an international public servant. And then finally, in conclusion, reflections in tranquility, when he was finally settled in US at IFPRI and of course at home. May be said that whilst Nurul Islam left Bangladesh to live abroad in 1975, in all these years, Bangladesh never left Nurul Islam, because I cannot think of any moment in his life where he was not thinking and preoccupied with the problems of Nurul Islam. And over these last half century or so, we have met in person, we have communicated in writing, we have argued over the phone, and constantly the subject has been on what is going on in the country, on various facets of what is going on who is involved in doing what. Nurul Islam was the manifestation of what Amartya Sen wrote about in his book, The Argumentative Indian, in which he developed the concept drawn from the ancient philosophers of public reasoning, and the belief that issues of the world, as far as possible, should be addressed by conversation and reasoning and discussion rather than by confrontation and violence. Unlike perhaps Amartya Sen, Nurul Islam, who was the master practitioner of the art of public reasoning and had the capacity for unlimited argumentation, was too much of a realist, if you look at it one way, too much of a cynic of the human condition, if you look at it another way, to believe that public reasoning could solve problems, because he had seen the subversion of the concept of public reasoning throughout the period of Pakistani rule, and the ultimate assault on public reasoning when assassins gunned down Bangabandhu and his family and his colleagues and brought about regime change, and how this changed the entire character and direction of Bangladesh over another quarter of a century. This again was Nurul Islam, willing to discuss these issues, but recognizing that finally the game was being played elsewhere, and that events outside the realm of public reasoning would be determining the fate of Bangladesh and the fate of nations. This was his point of departure from us, his belief that the human condition was always frail, and that you should not place too much expectation on it. This made him the ultimate pragmatist amongst us. Whilst he had strong views on many subjects, he realized pragmatically what could and could not be done, much more so certainly than those of his colleagues around him, and particularly I should imagine myself
and Anisur Rahman, who were, many would argue, far from pragmatic. But at the end of the day, he was willing to listen and he was willing to argue. I've pointed out elsewhere that two Nurul Islams existed within one person. One was Nurul Islam, the academic economist. He was an outstanding academic economist. I have always argued that had he stayed in the academic community, perhaps stayed on in an institution such as Harvard or any other place where his excellent results finally throughout his life and inclusion at Harvard would in fact have got him a tenured position. He would have possibly have gone on to have won a Nobel Prize in economics, because he was the ultimate practitioner of both combining theoretical economics with empirical work, and to in fact actually make use of conceptual reasoning to in fact develop research programs. And this made him uniquely equipped to be also a policy advisor, because he could marry both conceptual authority and the importance of quality research. This meant that all arguments, however powerfully expressed theoretically, had to be tested and empirically validated. It made him, perhaps as a teacher, one of the best critics of received wisdom, and also one of the best advisors to policymakers of addressing policy issues realistically, looking at it from both its validity, intrinsic validity, and from the possibilities of the art of the possible. This was his great quality. Historically, he manifested all these qualities. As a teacher, he helped to upgrade the economics department from a rather sleepy institution where the level of pedagogy when he was a student and first became a teacher was actually suffering from the loss of some of its very well-known teachers who had over the years migrated to India. In fact, it may be remembered that Professor Iyer was the chairman of the economics department at the time that Nurul Islam departed for Harvard. And when he came back, he certainly saw that the department was considerably behind the times in the way the subject was being addressed, and he played a seminal role in raising the level of the department and bringing a lot of the macroeconomic and microeconomic courses up to speed. He also demonstrated his empiricism by joining me in introducing the subject of development economics. And then, surprisingly enough, up to somewhere around the late 50s, there was no teaching of Pakistan economics, the Pakistan economy. So you may know a lot about Russia, or you may know a lot about the US economy, but you knew very little about what was going on in Pakistan. And so we jointly introduced this course, and this was the empiricist and policy-oriented Nurul Islam marrying the conceptual and theoretical teacher. Very few know that in the late 50s, he actually produced a book on the first econometric model for the Pakistan economy. Not many people have come across that work. His major contribution to empirical economics, of course, came as the director of the PIDE, where he became the first Pakistani director. You may not all be aware that from its foundation around 1958, where Harvard
and then Stanford played a critical role in the design of the institute. It was first headed really by a whole group of economists from Yale University, the first being Professor Gus Reynes, then Mark Lysason, and then Henry Bruton. All of them, in fact, were well-known development economists who gave substance to that discipline, which was still underdeveloped when they came to be PIDE. And in PIDE, actually, this discipline was elevated through research work which was actually being done over there. And what Nurul did when he came in was to then draw on this work and to then bring in a whole generation of Pakistani economists, but particularly Bangladeshi economists from Dhaka University, to give them a home, to get them trained in the discipline of economic research, to work with these top flight economists from Yale, and to then learn how to do research and to then become leaders of research. A.R. Khan, Swadesh Bose, Aminul Islam, a later generation of Abu Abdullah, Q.K. Ahmad, Muhyiddin Alamgir, going all the way down to Asaduzzzaman and to Usmani and Atiq Rahman. All of them were really the children of Nurul Islam in their professional life. And it was he who brought them there, backed them, and brought and gave much more substance to a whole range of issues beyond the vision of the Yale economists, who were much more preoccupied with the issues of international trade and economics and macroeconomic planning. It was Nurul Islam who brought major research effort into addressing the issues of economic disparity and conceptualization of the idea of the two-economy idea, and to ensure substantive research. When he realized that the institute was becoming too oriented towards the worldview of the Yale economists, he went out of his way to bring in a more radical content. He brought Art McEwen from Harvard, who was one of the few Marxist economists at that time. He brought Keith Griffin from Oxford. He brought Ezra Ben Nathan from Bristol University. These were the whole group of people he brought to bring about a more radical, a more left-oriented perception of economics. But all this time, he was engaged with the ongoing political economy of what was happening in Pakistan. And it was here that in his academic work, more important in his advice he was giving. Initially, he was giving advice even to ministers, the Bengali ministers in the Ayub Khan's first martial law cabinet, and then subsequently to Bangabandhu. And finally, his engagement from the time of the post-Agartala roundtable conference in Rawalpindi. He, as a employee of a public institution, he openly then consorted with Bangabandhu to advise him, along with Kamal Hussain, Anisur Rahman, and Wahidul Haq, on strategies to be taken there. From then on, he graduated both in the eyes of the intelligence authorities as well as the Pakistan government into the realm of political economics. And he remained there. I mean, the ultimate tribute to Nurul Islam, and I suppose myself, was given when we were both made partners in Bangabandhu's charge sheet for high treason when he was being tried by the Pakistan government. We were seen as collaborators with him in that historic March when we were engaged in trying to operationalize two economies.
It was not surprising, therefore, when Bangabandhu immediately on his return turned to Nurul Islam and wanted him to be the deputy chairman to set up the first planning commission. You must remember that Nurul Islam and those of us who joined him in the planning commission were not brought in by Bangabandhu as professionals or well-regarded professionals. They were brought in as professionals who had politically engaged themselves, exposed themselves to the risks of being in the political front line, and ultimately to being in the firing line of the Pakistan army, and who he believed did not succumb to the opportunism and temptation of being associated with the Pakistan government when any number of opportunities were made available to us. Nurul Islam, in particular, was much more acceptable to the Pakistan government because he was such a high-ranking economist, and he did not express himself as aggressively and rhetorically as I did. And so they were quite willing to invite him to serve on the top commissions, where he was the first one to introduce at the highest level from Ayub Khan to the national commissions on addressing the issues of budget allocation or to the problems of the then East Pakistan. So given all these qualities, he was the most obvious choice. And he was given the authority and responsibility for trying to realize the vision of Bangabandhu. You must all of you realize, for whatever concerns you have, that whilst we may have on paper been a very powerful organization in the Planning Commission, all our power and all our agenda really emanated from Bangabandhu himself. Anyone who has the illusion that for academic economists, however distinguished Nurul Islam might have been, could in fact push through major policy issues of profound political importance without Bangabandhu being very aware of this and feeling that this represented his own political agenda, suffers from very deep illusion. So that all the major and more radical policies which were followed ultimately had as their founding philosopher Bangabandhu himself, and could only go ahead when Bangabandhu gave and invested his authority to this. This is not realized by many, certainly in the business community, in the bureaucracy, and sadly by many in the ruling party today, who somehow tend to downplay the authority and political sagacity of Bangabandhu by feeling that he could be led down the garden path for economists. That was never the case. Now, what has been done by Nurul in the Planning Commission, in the 5-year plan, he's written 3 books actually on that subject. He's written 2 memoirs on that subject. I know actually a few professional economists anywhere, and least of all, I mean, certainly in Bangladesh, but certainly in most countries across the world, who have crossed that line between academic life and actual policy making, who have then intensively analyzed that experience with extraordinary objectivity and actually made this virtually into case studies for those who aspire to be policy-making academics as to the nature of that experience and the nature of the problems you face. These are unique books which should be mandatory subjects for study, not just in academic institutions, but prospective deputy chairman of planning commissions should be made to pass a competitive exam on that work
to see whether they are fit to hold that job. Beyond this, I would say that he left behind an enormous body of varied work of high professional standing. Debapriya, his colleagues are to be complimented on trying to identify these, and some of the speakers are to be complimented on actually then making the effort to go through segments of this to talk about what Professor Nurul Islam actually had to say on this subject. Now, the nature of his life's experience is so extraordinary and so dramatic, and the extent of his research work and his policy perspectives, ranging from international economics to foreign aid to policy planning to international economy, to the workings of the international system, to the global agricultural system and the food economy in the world. All these subjects are of enormous academic and contemporary policy-making importance. I've suggested, and I hope Rumin will be following up on this, that a work of such richness, both for academics and policymakers, deserves to be itself the subject of a major research work. And that I have suggested to Rumin that the family should apply their mind to developing major research work and inviting scholars, and particularly young scholars, to look at all his work and to develop what was Nurul Islam's contribution to the discipline of economics, to the knowledge of policymaking, and to the nature and understanding of political economy. I think his work deserves this because it is of a quality and richness of experience where it would be an affront to both history and to posterity if in fact this was not effectively and substantively recorded and made available in a form in which all of this could be put together within a holistic framework of the vision and understanding of Nurul Islam. I have lost a dear friend, a companion, a fellow traveler, and a person perhaps who, without being a member of his family, had engaged in arguments with him over 6 decades, and will remember him and will constantly be wanting to pick up the phone to see whether he will be at the other end to keep the argument going. Thank you, CPD, for organizing this, and thank you, Rumin, for being here. And I hope you will be following up on what I have suggested to you. Thank you. Thank you very much, sir, for that very, very informative, analytical, and also very passionate eulogy you have just given us. I think that is the most befitting closure of this 3.5-hour event. I do not want to add anything more. I want to thank my colleagues at CPD, led by Famida and Obro, for organizing this event, connecting all of you in Dhaka and overseas. I want to thank all the speakers. I have still with me Dr. Kaji Shahabuddin. Thank you, Shahabuddin Bhai. Famida is here too. And my other colleagues from CPD are in front of me. And also the family, Tawfiq Bhai, and also Ramin, and definitely Professor Rehman Soban and others who have joined us today. I think what they say, eternal memory for Professor Nurul Islam, and thank you very much for being here today. Thank you. Let's close the event. Thank you.